জান, দূরে দূরে কেন? কাছে আসো, আজকে তো আমাদের বাসর রাত। আমি মানি না এই বিয়ে। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। তুমি মানো আর না মানো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেন এমন করলেন? না জানি বাবা মা কত চিন্তা করছে। আরে বাদ দাও তো, তাদের আগে বোঝা উচিত ছিল। এবার কাছে এসো। এই বলে তানভীর রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আজকে একটা শান্তির ঘুম হবে। এই দিনের জন্য কত অপেক্ষা করেছি। রাইসা নিশ্চুপ হয়ে শুধু চোখের পানি ফেলছে, আরো ভাবছে তার সাথে কি হয়ে গেল। ফ্ল্যাশব্যাক। কি রে, আজকে তাড়াতাড়ি আসতে বললি কেন? তোদের একটা কথা বলবো তাই। হ্যাঁ চালু বল। আসলে আমার আমার বিয়ে ঠিক হয়েছে। ক্লাস করতে করতে কথাটা বলে বিথি। বিয়ের কথা শুনে ওরা দুজন অবাক হয়ে বলল, কি? হ্যাঁ। কবে ঠিক হলো? কার সাথে বিয়ে? আর একটু ধৈর্য ধর, বলতেছি সব। এই বলে বিথি বলতে শুরু করলো। আকাশ চৌধুরীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তারা আমাকে শুক্রবার দেখতে আসছিল। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক ইকবাল চৌধুরীর ছেলে? কথাটা জিজ্ঞেস করলো রাইসা বিথিকে। হ্যাঁ। ও আচ্ছা। জিজু দেখতে কেমন রে? সারিকার প্রশ্নে বিথি হালকা হেসে উত্তর দিল, সুন্দর। আমাদের দেখাবি না? হ্যাঁ দেখাবো। কবে দেখা করাবি রে? দেখি চল ক্লাসে যাই। না রে, আজকের ক্লাস করব না। আমারও ইচ্ছা করছে না। দিদি, তুই আজকে ফুচকা খাওয়াবি। কেন? তোর বিয়ের ট্রিট দিবি না? খাওয়াবো, চল। এই বলে ওরা তিনজন ফুচকা খেতে চলে গেল। কিরে ভাইয়া, তোর বউয়ের সাথে দেখা করাবি না? তুষারের রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল তানভীর। তুই কখন আসলি? এই তো একটু আগে। ও আচ্ছা, খাবার খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। এবার বলো, ভাবির সাথে দেখা করাবে কবে? কবে করতে চাস বল। কালকে। আচ্ছা তাই হবে। আচ্ছা, তাহলে এখন আমি যাই। ওরা তিনজন ফুচকা খেয়ে যার যার বাসায় চলে গেল। বাসায় গিয়ে রাইসা দেখলো ওর মামাতো ভাই জিহাদ সোফায় বসে আছে। এই ছেলেটাকে ওর একদম পছন্দ না। আর ওর বাবা মা ওর বিয়ে ঠিক করে রেখেছে জিহাদের সাথে। আসলে পরিবারের একমাত্র মেয়ে হয়, তারা তাদের মেয়েকে দূরে কোথাও যেতে দিতে চায় না। তুমি এসেছো, তোমার জন্য বসেছিলাম। রাইসাকে দেখে কথাটা বলল জিহাদ। সৌজন্যবোধক হাসি দিয়ে বলল, জি, কখন আসলেন? এই তো বেশিক্ষণ হয়নি। ও আচ্ছা, বসেন, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যাও। রাইসা ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসলো। জিহাদ ওকে দেখে বলল, তো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই তো ভালোই, তোমাকে দেখে আরো ভালো লাগলো। এরই মাঝে কাজের মেয়েটা কফি নিয়ে গেল। ওরা কফি খেতে খেতে আড্ডা দিতে লাগলো। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় রাইসা দরজাটা খুলে দিল। সেটা খুলেই সামনে মানুষটাকে জড়িয়ে ধরলো, কারণ সামনের মানুষটা ওর বাবা ছিল। আদনান খানও মেয়েকে জড়িয়ে ধরলেন। রাইসা বলল, বাবা আজকে এত তাড়াতাড়ি আসলে যে? আজকে অফিসে কাজ ছিল না মা। ও আচ্ছা, ভেতরে আসো তাহলে। আরে জিয়াদ, কেমন আছো? কখন আসলে? এই তো ফুপা, ভালো, সকালে এসেছি। আপনি কেমন আছেন? ভালো, তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। রাইকা, খাবার রেডি কর, আমার ক্ষুধা লাগছে। রাইসার মা রাহিকা রহমানকে কথাটা বলে উপরে চলে গেল। খাবার রেডি হয়েছে, সবাই খেতে আসো। আসছি আম্মু। এরপর খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে চলে গেল। রাইসা নিজের বিছানায় শুতেই বিতি ভিডিও কল দিল গ্রুপে। দোস্ত, কালকে তোদের সময় আছে না? হ্যাঁ আছে তো, কেন? কালকে তোদের জিজু দেখা করতে চাইছে। আচ্ছা করব, কিন্তু কোথায়? দেখি কোথায় করা যায়। আচ্ছা। বাই, কালকে দেখা হবে। আচ্ছা, বাই বাই। পরের দিন সকালে রাইসা উঠ, কলেজে যাবি না? আম্মু আর একটু ঘুমাই না। 9:30 বেজে গেছে, তুই এখনো ঘুমাস? কি? তুমি আমাকে আগে ডাকবে না? কতক্ষণ ধরে ডাকছি তোকে, তুই তো শুনিস না। রাইসা তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে রেডি হলো। একটা কালো কালারের 3 পিস পরলো। লম্বা সিল্কি চুলগুলো বেনুনি করে নিল রাইসা। চুল খুব সুন্দর, যে কেউ প্রথমবার দেখলে মুগ্ধ হয়ে যাবে। রাইসা যেই বাড়ি থেকে বের হতে যাবে তখনই তার মা বলল, রাইসা খেয়ে যা। না আম্মু, সময় নেই, কলেজে যেয়ে খেয়ে নিব। এই বলে বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বিথি থেকে কল দিল। কি রে, কই তোরা? বিথি? এতক্ষণে তোর কল দেওয়ার সময় হলো? সরি বেবি। আমার রেস্টুরেন্টে আছি, চলে আয়। আসছি। এই বলে কল কেটে দিল আর রিক্সাওয়ালাকে বলল রেস্টুরেন্টে যেতে। রিক্সা থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকলো। ওকে দেখে সারিকা বলল, ওই যে ম্যাডাম চলে আসছে। সরি রে, একটু লেট হলো আসলে। ঘুম থেকে উঠতে।
ওর কথা শেষ হওয়ার আগে বিথি বলল। ঘুম থেকে উঠতে লেট হয়েছে তাই তো আমরা জানি। বিথির কথা শুনে রাইসা দাঁত কেলিয়ে হেসে দিল। তারপর রাইসা বলল, যাদের জন্য আমরা এখানে তারা এখনো আসেনি। ওই তো চলে আসছে। বিথির দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখলো 3টি ছেলে এদিকে আসছে। ওই সাদা শার্ট পরা ছেলেটা কে রে? ওটা হয়তো আমার দেবর। উফ, পুরাই জোস, ক্রাশ খাইলাম। তোর না জামাই আছে? আমার বিয়ে হলো কবে? মেবি জিহাদের কথা বলছে। ওর সাথে না তোর বিয়ে হবে? হ্যাঁ। সেটাই, অন্য ছেলের দিকে নজর দিস না, নিজেরটার দিকেই তাকা। ওদের কথার মাঝেই তুষাররা ওদের সামনে চলে আসে। হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় করিয়ে দেই, এটা আমার বড় ভাই তানবীর, আর ওটা আমার চাচাতো ভাই সুমন। হাই ভাবি, ভালো আছেন? ভাবি রাগ শুনে বিথি একটু লজ্জা পেল আর বলল, জি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভালো। আপনি পড়াশোনা করেন তাই না? জি, কোন ইয়ার? অনার্স 2nd ইয়ার। আপনি? ওহো, ভাবি তো দেখছি আমার ছোট। যাকগে, কোনো ব্যাপার না। আমি মাস্টার্স পরীক্ষা দিব এবার। ভাবি, আপনার পাশের দুজনের সঙ্গে পরিচয় করাবেন না? হ্যাঁ করাবো তো, কেন করাবো না। এরা দুজন আমার ফ্রেন্ড, রাইসা আর সারিকা। হাই বিয়াইন, ভালো আছেন? জি ভালো বিয়াই, আপনারা কেমন আছেন? হ্যাঁ আমরা ভালো আছি। এমন সুন্দরী বেয়ানরা থাকতে কি আর ভালো না থেকে থাকা যায়? তাই নাকি? ওদের কথার মাঝেই তুষার বলল, তোমরা কি শুধু কথাই বলবে, কিছু খাবে না? কিছু তো অর্ডার করছো না যে? দুলা ভাই, আপনি অর্ডার করুন, আপনি যা খাওয়াবেন আমরা তাই খাবো, তাই না রে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি অর্ডার করছি। এই বলে তুষার খাবার অর্ডার করলো। সবাই খাওয়া শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে হুট করে তানভীরের চোখ গেল রাইসার দিকে। তার দিকে তাকিয়েছিল, তাই তাদের চোখাচোখি হলো। রাইসার চোখের দিকে তাকানোর সাথে সাথে তানভীরের বুক কেঁপে উঠল। আমি এই চোখের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। কেন আমার বুকটা এভাবে ধড়ফড় করছে? কেন আগে তো কখনো এমন হয়নি? ওদের খাওয়া শেষ করে ওরা ওখান থেকে বের হয়ে একটা লেকের পাড়ে যায়, আর তুষার বিতিকে প্রাইভেসি দেওয়ার জন্য বাকি 4জন একটু সরে যায়। আর সুমন গিয়ে ওদের 4জনের জন্য 4টা আইসক্রিম নিয়ে আসে। ওরা গল্প করছে আর আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খাওয়ার এক পর্যায়ে রাইসার নাকে একটু আইসক্রিম লেগে যায়, তাই তানভীর ইশারা করে মুছার জন্য, কিন্তু রাইসা বুঝে না, তাই তানভীর নিজে গিয়ে মুছে দেয়। তানভীরের একটু ছোঁয়া লাগতেই রাইসা কেঁপে ওঠে। তা দেখে তানভীর বলে, আমার সর্বনাশিনী। কিছু বললেন? না কিছু না। বেআইন কখনো প্রেম করেছেন? না গো বিয়াই, কেন? মনের মতো কাউকে পাইনি তাই। মনের মতো পেলে করবেন নাকি? করতেও পারি। আপনার কেমন ছেলে পছন্দ সেটা কি জানতে পারি? সেটা না হয় আমার মনেই থাক। আচ্ছা, বলতে না চাইলে আর কি করার? হুম। কি হলো, কিছু বলবে না? কি বলবো? কিছু কি বলার নেই? না নেই। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে বিথি। কথাটা শুনে বিথি অনেক লজ্জা পেল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, ধন্যবাদ। বিথি, তুমি কি লজ্জা পাচ্ছ? বিথি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। তুষার বিথির একটা হাত নিজের হাতের মুঠোয় নেয়। হাত ধরার সাথে সাথে বিথি আরও মিয়ে যায়। সেটা তুষার বুঝতে পেরে হালকা হেসে বলে, আমার লজ্জাপতি। তারপর ওরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর যার যার বাড়িতে চলে যায়। তানভীর, তুষার, সুমন বাড়িতে আসার পর তানভীরের আম্মু বলে, কি রে, তোরা তিনটাই আজকে কোথায় গিয়েছিলি? বড়াম্মু, আজকে আমরা তোমার বৌমাদের সঙ্গে দেখা করতে গেছিলাম। বৌমারা মানে? মানে হলো... সুমনের কথা শেষ করার আগে তানভীর বলল, মানে আমরা আজকে বিথি আপু মানে আমাদের ফিউচার ভাবির সাথে দেখা করতে গিয়েছিলাম। বুঝলাম। বিথিকে নিয়ে আসতে এখানে? পরে একদিন আনবো। এই কথা বলে ওরা 3 ভাই উপরে চলে যায়। উপরে গিয়ে তানভীর বলে সুমনকে, কিরে, তুই কি সারিকার প্রেমে পড়লি নাকি? মনে হয় ভাই। তাই বলে সবার সামনে এইটা বললি কেন? মুখ থেকে বের হয়ে গেছে রে। মুখ পাতলা কোথাকার। এই বলে ওরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেয়। আসলে তানভীর আর সুমন একই ক্লাসে পড়ে। ওরা দুজন এক সমান, তাই ওদের বন্ডিংটা ফ্রেন্ডদের মতো। আম্মা জান, তোমার পড়াশোনা কেমন চলছে? খাবার খেতে খেতে বলল রাইসা কে ওর আব্বু। হ্যাঁ আপু, ভালো চলছে। ভালো করে পড়াশোনা করো। জি আব্বু, দোয়া করো। আজ শুক্রবার, ছুটির দিন, সবাই বাসায় থাকবে। সকালে রাইসা ঘুম থেকে উঠে ওর আব্বুর রুমে গেল। গিয়ে দেখলো তিনি খবর পড়ছেন। আব্বু কি করো? এই তো খবরের কাগজ পড়ছি।
আচ্ছা তাহলে পড়ো। আম্মু আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো তো। আচ্ছা যাচ্ছি। রাইসা কিচেনে গিয়ে দেখলো ওর আম্মু রান্না করছে, তাই ওর আম্মুকে বলল। আম্মু আব্বু 1 কাপ চা দিতে বলেছে। দাঁড়া, আমি বানিয়ে দিচ্ছি, তুই নিয়ে যা। আচ্ছা আম্মু। তারপর চা নিয়ে ওর আব্বুর রুমে দিয়ে আসে। তারপর নিজের রুমে গিয়ে দেখে বিথি কল করেছে। ও ফোন ধরে বলল, হ্যাঁ দোস্ত বল। আমার এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করা হয়েছে কবে রে? সামনের শুক্রবারে। ও আচ্ছা, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস ইয়ার। ওয়েলকাম। কালকে কলেজে যাবি না? হ্যাঁ যাবো তো। আচ্ছা তাহলে কালকে দেখা হচ্ছে, বাই। ওকে বাই। বিকালে রাইসা ওদের বাড়ির পাশে থেকে হাঁটাহাঁটি করছিল আর পেয়ারা খাচ্ছিল। তখন দেখতে পেল তানভীর ওদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছে। তা দেখে ওর সামনে এগিয়ে গেল। আরে রিয়ান সাজছে। কারো কণ্ঠস্বর শুনে তানভীর সেদিকে তাকিয়ে দেখলো রাইসা দাঁড়িয়ে আছে। আরে আপনি রাইসা না? হ্যাঁ। আপনি এখানে কি করছেন? আমার বাসা এখানে, তো আমি থাকবো না? আচ্ছা আমি জানতাম না, সরি। আপনি এখানে কি করছেন? আসলে আমি এখানে এসেছিলাম আমার ফ্রেন্ডের বাসায়। ও তো আপনার বাসা কোনটা? রাইসা সামনের বাসাটা দেখিয়ে বলল। এটা আমার বাসা। তানভীর সেদিকে তাকিয়ে দেখলো বাসাটার সামনে একটা ফুল বাগান আছে। অনেক সুন্দর জায়গাটা, তাই বলল। আপনাদের বানানটা খুব সুন্দর, আপনার মতোই। কথাটা শুনে রাইসা একটু লজ্জা পেল আর বলল, আমি আপনার ছোট, তাই আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। তানভীর হালকা হেসে জবাব দিল, আচ্ছা তুমি করে বলবো। জি। আচ্ছা তাহলে আজ আমি আসি, কেমন? বাড়ির ভিতরে আসবেন না। না আজকে সময় নেই, অন্য একদিন আসবো। আচ্ছা। আসি তাহলে, ভালো থেকো। জি আপনিও ভালো থাকবেন। এরপর তানভীর চলে গেল আর রাইসাও বাড়ির ভিতরে গেল। তোমাকে প্রথম দেখাই ভালো লেগে গেছে কেশবতী, আর ছাড়ছি না তোমাকে। ফোনে একটা পিকের দিকে তাকিয়ে কথাগুলো বলে তানভীর। তখনই ওর চাচাতো বোন সুমনা হলো সুমনের ছোট বোন। সুমনা এসে তানভীরকে বলল, ভাইয়া তোমাকে বড় আম্মু খেতে ডাকে। তুই যা, আমি আসছি। তানভীর খাবার টেবিলে গিয়ে দেখলো অলরেডি সবাই বসে পড়েছে, তাই সেও কি একটা চেয়ারে বসবে। তোমাদের দুজনের পরীক্ষা পড়াশোনা কেমন চলছে? কলেজ ছুটির পর বাড়ির দিকে হাঁটা ধরে রাইসা। রাস্তায় কোনো রিক্সা না পাওয়ায় তাকে হেঁটে যেতে হচ্ছে। আনমনে হাঁটতে হাঁটতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেছে তার সে খেয়াল নেই। হঠাৎ কেউ এসে রাইসার হাত ধরে টেনে রাস্তার পাশে নিয়ে গিয়ে জড়িয়ে ধরলো। তখনই রাইসা দেখলো তার পাশ থেকে একটা দ্রুতগামী ট্রাক যাচ্ছে। এই মেয়ে, তোমার কোনো কমন সেন্স নেই? এভাবে রাস্তার মাঝখানে থেকে হেঁটে যাচ্ছ, এখনই যদি কিছু হয়ে যেত তখন কি হতো? রেগে গিয়ে কথাগুলো বলল। রাইসা ভয়ে তানভীরকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। তানভীর যখন বুঝলো রাইসা কান্না করছে তখন নিজের রাগ কমিয়ে রাইসাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, এই রাইসা, ভয় পেয়েছো? তাকাও এদিকে, কিছু হয়নি তো, দেখো। তানভীর রাইসার মুখটাকে দু হাতের মাঝখানে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল। এই মেয়ে কান্না থামাও, দেখো কিছু হয়নি তো। সরি আমি বকা দেওয়ার জন্য। তানভীর আবার বলল, তুমি এখানে কেন? ভার্সিটি ছুটি, তাই বাসায় যাচ্ছি। হেঁটে হেঁটে কেন? রিক্সা পাচ্ছিলাম না তাই। আসো আমি তোমাকে ড্রপ করে দেই। না থাক, আমি যেতে পারবো। হ্যাঁ তুমি একা যাও, আবার কোনো দুর্ঘটনা ঘটাও। তানভীর নিজের গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে পাশের সিটের দরজা খুলে দিয়ে বলল, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো, আর একটা কথাও যেন না বলা লাগে। রাইসাও বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসলো। রাইসাকে চুপ থাকতে দেখে তানভীর জিজ্ঞেস করে বলল, মন খারাপ? না। তাহলে চুপচাপ যে? এমনিতেই। চকলেট খাবে? এখন চকলেট কোথায় পাবো? পিছনের সিটে কিছু চকলেট আছে, দেখো। রাইসাও আর না করে না চকলেটগুলো নিল, কারণ তার চকলেট অনেক পছন্দ। রাইসা একটা প্যাকেট ছিঁড়ে খেতে খেতে বলল, কার জন্য চকলেটগুলো নিচ্ছেন জানতে পারি কি? আমার ছোট বোনের জন্য। আমি খেলাম তো, কম হয়ে গেল না? সমস্যা নেই, ওরে প্রতিদিন দেই, আজকে না হয় তুমি কিছু খেলে। আপনারা কয় ভাই বোন? 2 ভাই। মাত্র না বললেন বোন আছে? ওটা আমার চাচাতো বোন, সুমনের ছোট। তবে আমরা 4 জনকে চাচাতো ভাই বোন, কেউ না জানলে বুঝতেই পারে না। ও আচ্ছা। কথা বলতে বলতে ওরা রাইসাদের বাড়িতে চলে এসেছি। রাইসা গাড়ি থেকে নেমে তানভীরকে বলল, ধন্যবাদ আপনাকে আমাকে পৌঁছে দেওয়ার জন্য। তানভীর একটু হেসে বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তারপর রাইসা বাই বলে বাড়ির ভেতরে চলে গেল। আর যতক্ষণ পর্যন্ত বাড়ির ভিতরে না গেল ততক্ষণ পর্যন্ত তানভীর গাড়ি নিয়ে ওদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। রাইসা অদৃশ্য হওয়ার পর গাড়ি নিয়ে সেও চলে যায়। ভাইয়া আমার জন্য চকলেট এনেছো? এই নে।
বলে চকলেটগুলো সুমনার কাছে দিয়ে দেয়। সুমনা খুশি হয়ে বলল, থ্যাঙ্কস ভাইয়া। তানভীর কিছু না বলে উপরে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে তন্নি এসেছে। তন্নি হলো ওর ফুপির মেয়ে। তন্নি তানভীরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, তানবীর ভাইয়া কেমন আছো? তানভীর নিজেকে তন্নির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুই ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কখন এলি? কলেজ ছুটির পর। হঠাৎ আসার কারণ কি? কেন, তুমি কি আমি ওর আশাতে খুশি হওনি? তেমন না। আমি এখন থেকে এখানেই থাকবো কয়েকদিন, একেবারে তুষার ভাইয়ের এঙ্গেজমেন্টের পরই যাবো। ও আচ্ছা, তাহলে তোরা গল্প কর। এই বলে তানভীর বাইরে চলে গেল। রাইসা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসে খাবার খেতে। তাকে দেখে তার মা বলে, কিরে তোর আজকে এত দেরি হলো কেন? আসলে আম্মু আজকে রিক্সা পাচ্ছিলাম না, অর্ধেক রাস্তা হেঁটে আসতে হয়েছে। আচ্ছা তাহলে খাবার খা। শুনলাম বিথির নাকি শুক্রবার এঙ্গেজমেন্ট। হ্যাঁ আম্মু। ওদের বাসা থেকে ফোন করেছিল, আমাদের সবাইকে যেতে বলল। ও। রাইসা খাবার খেয়ে গিয়ে শুয়ে পড়ল আর একটা ঘুম দিল। একেবারে সন্ধ্যার পরে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে বলে, জরিনা 1 কাপ কফি দিয়ে যা তো। জরিনা হলো ওদের বাসার কাজের মেয়ে। দিতাসি আপা। ব্যালকনিতে গিয়ে বসলো আর ফোনে ফেসবুক স্ক্রল করতে থাকলো। হঠাৎ তার সামনে তানভীরের আইডিটা চলে আসলো আর গিয়ে সে আইডিটা ঘাঁটতে থাকে। ঘাঁটতে ঘাঁটতে কখন যে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেছে সে বুঝতে পারেনি। হঠাৎ একটা নোটিফিকেশনের শব্দে রাইসার ফোনের দিকে তাকিয়ে দেখে তানভীর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ও তো পুরাই অবাক, কারণ ও তো কোনো রিকোয়েস্ট দেয়নি। পরে বুঝতে পারলো ও যখন ওর আইডি ঘাঁটতেছিল তখন রিকোয়েস্টটা চলে গেছে। তাই রাইসা তাড়াতাড়ি করে অফলাইন হয়ে গেল। ও যখনই তানভীরের সামনে যায় অথবা তানভীরের কথা মনে পড়ে তখনই ওর বুক ধুকপুক ধুকপুক করে থাকে। এর কারণটাও বুঝতে পারে না। তানভীর শুয়ে শুয়ে ফেসবুকিং করতেছিল। হঠাৎ একটা নোটিফিকেশন আসে, দেখে রাইসা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। এটা দেখেও একটা মুচকি হাসি দেয় আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেখে রাইসা অফলাইন হয়ে গেছে। তারপরেও নিচে চলে যায়, গিয়ে দেখে সবাই একসাথে আড্ডা দিচ্ছে। ওকে দেখে সুমনা বলে, ভাইয়া আমরা কালকে শপিংয়ে যাব, সবাই বিয়ের শপিং করতে। শুধু কি আমরাই যাব নাকি মেয়ের বাড়ির লোকেরাও যাবে? 2 ফ্যামিলি একসাথে যাব। ও আচ্ছা। আমার মনে হয় একদিনই সব কিছু কেনাকাটা শেষ হবে না, কারণ এঙ্গেজমেন্টের শপিং, বিয়ের শপিং, হলুদের শপিং সব কিছু একসাথে হয় না, আবার রিসেপশনও আছে। একদিন না হলে এখনো 5 দিন বাকি আছে, 5 দিন পরে ওরা শপিং করতে পারবে। তখনই মিনারা চৌধুরী সবার জন্য নাস্তা নিয়ে আসে। সবাই নাস্তা খায় আর বিয়ের ব্যাপারে এটা ওটা নিয়ে আলোচনা করতে থাকে। দোস্ত, কালকে সকাল সকাল আমাদের বাসায় চলে আসিস। কেন? কালকে আমরা সবাই শপিংয়ে যাব। শুধু কি আমরা নাকি তোর শ্বশুর বাড়ির লোকেরাও যাবে? 2 পরিবার একসাথেই যাব। ও আচ্ছা। আচ্ছা এখন তাহলে ঘুমাই, কালকে কথা হবে। আচ্ছা বাই। এই বলে কল কেটে দেয়। এতক্ষণ ওরা গ্রুপে কথা বলছিল। পরের দিন সকালে সারিকা ও রাইসা বিথিদের বাসায় চলে যায়। ও বাসা থেকে ওরা একসাথে শপিংয়ে বের হয় এবং মার্কেটের সামনে গিয়ে দেখে বিথির শ্বশুরবাড়ির লোকেরা ওখানে দাঁড়িয়ে আছে। বিথি ওদের সাথে সারিকা ও রাইসার পরিচয় করিয়ে দেয়। তন্নি জানতো না যে বিথি তুষারের হবু বউ। ওদের 3 জনকে দেখে তন্নি তো পুরাই অবাক, সাথে ওরা 3 জন অবাক হয়েছে কিন্তু বুঝতে দেয়নি। পরে জানতে পারলেও তন্নি ওদের কাজিন। সবাই শপিং করা শুরু করলো। সুমনা তো ওদের 3 জনকে পেয়ে মহা খুশি। ওদের 3 জনের সাথেই ছিল সুমনা আর তন্নি শুধু তানভীরের সাথে ঘেঁষাঘেঁষি করে। এটা রাইসার একদম ভালো লাগেনি, বিরক্ত লেগেছে। সুমনার সাথে এতক্ষণে সারিকার আর রাইসার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সুমনা অবশ্য ওদের থেকে একটু ছোট, তবুও অনেকটা ফ্রেন্ডলি ভাবে মিশে গেছে। সারিকা বলল, আমরা 3 জন মেয়েদের সব কিছু সেম কিনবো, ওকে? হ্যাঁ ঠিক বলেছিস, 3 জন একই রকম পড়লে ভালো হতো। সব সময় তো আমি তুই বিথি একরকম করতাম, কিন্তু এবার তো বিথি পারবে না আমাদের সাথে ম্যাচিং করে করতে। এবার না হয় সুমনা তুমি পড়ো। আচ্ছা। সুমন শুধু একটু পরপর সারিকার দিকে তাকিয়ে থাকে। এটা সারিকা বেশ ভালোভাবেই লক্ষ্য করছে, তাই সুমনের কাছে গিয়ে বলল, এই আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকেন কেন? কই আমি আপনার দিকে তাকালাম? আমি বেশ ভালোভাবেই দেখেছি যে আপনি আমার দিকে তাকিয়েছিলেন। কচু দেখেছেন আপনি? আমি আপনার দিকে তাকিয়ে থাকবো কেন? থাকতেই পারেন আমার মতো একটা সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে। রিয়েলি তুমি সুন্দর? তো সুমন এবার উচ্চস্বরে হেসে দিল। ওর হাসি দেখে সারিকা বলল, এভাবে হাসার কি হলো আজও?
সুমন হাসতে হাসতে বলল। নিজের চেহারা কখনো আয়না দেখেছেন? পুরোই পেতনিদের মতো দেখায়। সারিকার রাগের দৃষ্টিতে সুমনের দিকে তাকিয়ে রইল। তা দেখে সুমন বলল, আমি আপনার দিকে একদমই তাকাইনি। আমি তো ওই জায়গার ওই শাড়িগুলো দেখতেছিলাম, আর আপনি ভাবছেন আপনার দিকে তাকাবো? হাস্যকর ব্যাপার না? বলে সুমন আবার হেসে দিল। সারিকা দাঁত কটমট করে তাকিয়ে ওখান থেকে চলে গেল। সারিকা যেতেই সুমন মাথা চুলকে হালকা একটু হাসলো। এদিকে বিথির কোনো শাড়ি পছন্দ হচ্ছে না। আসলে বিথির হলেও তুষারের হচ্ছে না। তুষার পাশে দাঁড়িয়ে আছে। যখনই কোনো শাড়ি দেখানো হয় তখনই বিথি তুষার কি ইশারা করে আর তুষার না করে দেয়। তা দেখে মীনা চৌধুরী বললেন, এই তুষার, এদিকে আয়। তুষার বাধ্য ছেলের মতো চলে আসলো। এবার শাড়ি পছন্দ কর। তা দেখে সবাই ব্যাপারটা বুঝতে পেরে উচ্চস্বরে হেসে দেয় আর বিথি লজ্জায় পড়ে যায়। তারপর তুষার একটা মেরুন রঙের বেনারসি পছন্দ করে দিল বিথিকে। শাড়িটা আসলেই অনেক সুন্দর ছিল। এভাবে বিথির জন্য সব কেনাকাটা শেষ করলো। রাইসা, সারিকা আর সুমনা একই রকম লেহেঙ্গা নিয়েছে। হলুদের জন্য ওরা একটা সুন্দর ড্রেস কিনে নেয়, এঙ্গেজমেন্টের জন্য একটা লেহেঙ্গা, আর বিয়ের দিনের জন্য একটা শাড়ি, রিসেপশনের জন্য একটা লেহেঙ্গা কিনে নেয়। আরও অনেক শপিং বাকি থেকে যায়, যা পরে নিয়ে যাবে বলে তারা শপিং মল থেকে বের হয়। আর সারা বাসায় চলে যায়। রাইসা বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। ওর বাবা মার জন্য অনেক কিছু কিনেছে, সেগুলো ওর বাবা মার রুমে গিয়ে দিয়ে আসে। আম্মু এগুলো তোমার জন্য, আর বাবা এগুলো তোমার। আমাদের জন্য কেন আনতে গেলি মা? আমরা পরে কিনে নিতাম। রাখো তো এগুলো। দেখতে দেখতে এঙ্গেজমেন্টের দিন শুক্রবার চলে আসে। ওদের বিয়েটা হবে একটা কমিউনিটি সেন্টারে। প্রথমে বলা হয়েছিল যে শুধু এঙ্গেজমেন্ট হবে, পরে বিথির অনার্স শেষ হওয়ার পরে বিয়েটা হবে। পরে কোনো এক কারণে মত চেঞ্জ করা হয় এবং বলে শুক্রবার এঙ্গেজমেন্ট, শনিবার গায়ে হলুদ, রবিবার বিয়ে। এঙ্গেজমেন্টের রাতে করা হবে, তাই বিকেলে রাইসা ও সারিকা তাদের পরিবারকে নিয়ে রিসেপশনে চলে যায়। রাইসা আজকে সাদা এবং হালকা গোলাপি কালারের মিশ্রণের একটা লেহেঙ্গা পরেছে। হালকা মেকআপ আর চুলগুলো ছেড়ে রেখেছে। আর সারিকাও একই রকম লেহেঙ্গা পরেছে আর হালকা মেকআপ করেছে, কিন্তু ওর চুলগুলো গাজরা লাগিয়ে বেঁধে রেখেছে সুমনা বেগম। সুমনা রাইসাকে বলল, রাইসা আপু, আজকে তোমায় অনেক সুন্দর লাগছে, যে কেউ দেখে ক্রাশ খাবে। হয়েছে, আর পাম দিতে হবে না। আচ্ছা না রে, সত্যি তোরে সুন্দর লাগছে। বিথিকে পার্লার থেকে লোক এসে সাজিয়ে দিয়ে গেছে। ভাইয়ের বিয়ে উপলক্ষে সুমন আর তানভীর অনেক ব্যস্ত। তারা সকাল থেকেই অনেক কাজ করে যাচ্ছে। দেখতে দেখতে রাত হয়ে যায় আর একটু পরে এঙ্গেজমেন্ট শুরু হবে। রাইসার চুল ছাড়া থাকার কারণে সে অনেক বিরক্ত হচ্ছে। বারবার চুল উড়ে আসছে আর গরম লাগছে অনেক। সুমনা বলল, আপু, আমার কাছে একটা গাছরা আছে, আর তুমি চাইলে চুলগুলো গাছরা দিয়ে খোপা করে নিতে পারো। দাও। সুমনা রাইসাকে গাজরা আর একটা চুলের কাটা দিয়ে উপরে একটা রুম দেখিয়ে বলল ওখানে গিয়ে চুল ঠিক করে আসতে। রাইসা ও সুমনার কথা মতো ওই রুমটাই গেল। রুমের দরজা খুলতেই দেখলো রাইসার সামনে একটা ছেলে খালি গায়ে শুধু একটা প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। এটা দেখে যেই চিৎকার দিতে যাবে তখনই কেউ ওকে দেয়ালের সাথে চেপে ধরে। এই মেয়ে এভাবে চেঁচাচ্ছ কেন? লোকে শুনলে কি বলবে? রাইসার মুখে তানভীরের হাত থাকার কারণে ও কথা বলতে পারছিল না, তাই ও মুখ দিয়ে আওয়াজ করছিল। তা দেখে তানভীর বলে, কি হয়েছে বলো? রাইসা তানভীরকে তার হাতের দিকে ইশারা করে। তারপর বুঝতে পেরে তার হাতটা সরিয়ে নেয় রাইসা ওর মুখ থেকে। রাইসা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এবার বলো, তুমি এখানে কেন? আমি এখানে আমার চুল বাঁধতে এসেছি, কিন্তু সুমনা তো বলল এখানে কেউ নেই। তাহলে আপনি এখানে কেন? আমি মাত্র এখানে এসেছি, হয়তো সুমনা খেয়াল করিনি। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। এই বলে তানভীর ওয়াশরুমে চলে যায় আর রাইসা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ওর চুল বাঁধতে ছিল, কিন্তু খোপার বেলি ফুলের গাছড়াটা কিছুতেই ভালোভাবে লাগাতে পারছিল না। হঠাৎ চুলে কারো স্পর্শ পেয়ে আয়নার দিকে তাকিয়ে দেখলো তানভীর খুব মনোযোগ সহকারে গাছড়াটা লাগিয়ে দিচ্ছে। লাগানো শেষ হলে তানভীর বলে, হয়েছে? হ্যাঁ হয়েছে। তানভীর একেবারে ওয়াশরুম থেকে রেডি হয়ে বের হয়েছে। রাইসাকে বলল, এখন তাহলে আমাদের বের হওয়া যাক। হ্যাঁ চলেন। এই বলে ওরা বের হয়ে যাচ্ছিল, তখন কি মনে করে তানভীর রাইসার হাত টেনে ধরে। পিছনে ফিরে দেখে তানভীর ওর হাত ধরে রেখেছে। ও অনেক অবাক হয়। তানভীর ওর কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? তানভীর কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি এখন আগে যাই, তুমি একটু পরে যাও। কেন? এখন আমরা দুজন একসাথে বের হলে কেউ দেখে ফেললে খারাপ ভাববে। এটা রাইসা একটু ভেবে দেখলো আসলে তানভীর ঠিক কথা বলেছে, তাই সে বলল, আচ্ছা আপনি তাহলে যান, আমি একটু পরে আসছি। সাবধানে এসো।
এই কথা বলে তানভীর চলে গেল। একটু পরেও বের হলো। রাইসা কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতেছিল। ঠিক তখনই তন্নি এসে নিজের এক পা বাড়িয়ে দেয় যাতে করে রাইসা পড়ে যায়। ঠিক তাই হলো, টাইলসে পড়ে যাচ্ছিল, কিন্তু ওখানে সারিকা চলে আসে আর তাকে ধরে ফেলে। তন্নি বলল, মনে মনে বলল, ইস, আর একটুর জন্য পড়লো না। তারপর তন্নি চলে যায়। তা দেখে সারিকা বলল, দেখলি ও সব সময় আমাদের পিছেই পড়ে থাকে। হ্যাঁ, ওকে একটা শিক্ষা দিতেই হবে। কিভাবে? চল এখন, পরে দেখে নিব। তারপর রাইসা আর সারিকা সেখান থেকে চলে যায়। তুষার আর বিথিকে স্টেজে বসানো হয়েছে, আর একটু পরে রিং পরানো হবে। তারা গিয়ে সুমনার পাশে বসে। সুমনা ওদেরকে দেখে বলল, রাইসা বলল, আমি তো চুল বাঁধতে গিয়েছিলাম। আমি একটু ওইদিকে গিয়েছিলাম। তারপর তারা বিথির কাছে গেল স্টেজে। ওদের দেখে বিথি বলল, কই থাকিস তোরা? আমার কাছে একটু থাকবি তা না, কোথায় কোথায় যে হারিয়ে যাস। বিথির কথা শুনে রাইসা বলল, তোর পাশে এখানে বসে থেকে কি করব আমরা? তুই এখানে বসে বসে নতুন বউ ফিল কর, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। তারপর সেই মুহূর্তটা চলে আসলো যখন তুষার আর বিথি একে অপরকে আংটি পরাবে। প্রথমে তুষার বিথিকে আংটি পরিয়ে দিল, পরে বিথি তুষারকে আংটি পরিয়ে দিল। আংটি পরানো শেষে সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। আংটি পরানোর পর তুষার বিথির উদ্দেশ্যে একটা গান বলল মাইক নিয়ে। বলো, আমায় কখনো ছেড়ে যাবে না? এই হাত দুটি আলাদা করে দিবে না? না না, আমি কোনো কিছু চাই না, তুমি হলে আমার কিচ্ছু লাগে না। গান বলতে বলতে তুষার হাঁটু গেড়ে বসে নিচের দিকে হাত বাড়িয়ে দিল। বিথি হাত ধরে তুষারকে উঠায়। উপস্থিত সবাই করতালি দিতে থাকে। তুষার এমনিতেও অনেক ভালো গান গায়। দুলাভাই তো পুরাই ফাটিয়ে দিয়েছেন। তারিকের কথা শুনে তুষার মাথা চুলকে হাসে। রাইসা বলল, গানটা সত্যি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ শালিকা। উপস্থিত সবাই তুষারের গানের অনেক প্রশংসা করে। সারিকা আর সুমনা একটা চেয়ারে বসেছিল। ঠিক তখনই ওদের সামনে থেকে তন্নি তাড়াহুড়ো করে কোথায় জানি যাচ্ছিল। অনেকে দেখে সারিকা নিজের পাটা একটু সামনে এগিয়ে দেয়, যার ফলে তন্নি পড়ে যেতে নেয়। আর সামনেই তানভীর কোথা থেকে যেন আসছিল। রাইসা তা দেখে তানভীরের এক হাত ধরে টান দিয়ে সামনের থেকে সরিয়ে নেয়। রাইসা আর সারিকা হাইফাই করে তারা নিজেদের জায়গায় বসে পড়ে, আর তন্নি সবার সামনে পড়ে যায়। তন্নিকে পড়ে যেতে দেখে উপস্থিত সবাই হেসে দেয়, যার কারণে তন্নি অনেক লজ্জা পায়। তাই সে সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে বলে যায়, তোমাদেরকে দেখে নেব। দেখো, দেখতে কি না করেছি নাকি? একটু ভালো নজরে দেখো, কারণ সবার নজর তো আবার ভালো হয় না। তন্নি সেখান থেকে চলে যায় আর ওদের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে। তন্নি যাওয়ার পর ওরা দুজনে হাসতে থাকে। আর কেউ কিছু না বুঝলেও তানভীর আর সুমনা বুঝতে পারলো যে রাইসা ইচ্ছে করে তন্নিকে ফেলে দিয়েছে। তানভীর এসে জিজ্ঞেস করলো, তন্নিকে তোমরা ইচ্ছে করে ফেলেছো তাই না? কেন, আপনার কষ্ট লাগছে নাকি? আজব, আমার কষ্ট লাগতে যাবে কেন? এমনিতে তো সারাদিন চিপকে থাকেন, তাই মনে হলো। ও হ্যালো, আমি কারোর সাথে চিপকে থাকি না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাই। ও সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু আমি না। হ্যাঁ বুঝলা? বুঝলাম। এঙ্গেজমেন্ট শেষ হওয়ার পর সবাই নিজের বাড়ি চলে যায়। এর কারণ কালকে আবার হলুদ অনুষ্ঠান, তাই সবাইকে কালকে আবার আসতে হবে তাদের ফ্যামিলি নিয়ে। তাই সেখান থেকে চলে যায়। হলুদের দিন, হলুদ সন্ধ্যায়। তাই সারিকা বিকালে কমিউনিটি সেন্টারে যাবে, তাই দুজন একসাথে রেডি হচ্ছে। তারা আজকে খুব সুন্দর একটা হলুদ ড্রেস পরেছে, সাথে হালকা মেকআপ আর হলুদের কিছু গহনা। রেডি হয়ে কমিউনিটি সেন্টারে চলে যায়। সেখানে গিয়ে সুমনাকেও ঠিক তাদের মতো একইভাবে সাজিয়ে দেয়। তিনজনকে আজকে সুন্দর লাগছে। আর বিথিকে একটা লেহেঙ্গা পরানো হয়েছে, হলুদ কালার আর কাঁচা ফুলের গহনার সাথে ভারী মেকআপ, পুতুলের মতো লাগছে। রাইসা বলল, দোস্ত, তোর থেকে তো আজকে জিজু চোখ সরাতে পারবে না। বিথি একটু লাজুক সুরে বলল, যা, কি বলিস এসব? থাক, আর লজ্জা পেতে হবে না। তোমার জামাই এমনিতেই তোমার প্রেমে দিওয়ানা, আজকে তো আবার শেষ হয়ে যাবে। সারিকার কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। আর বিথি লজ্জা পেয়ে দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। তারপর বিথিকে নিয়ে স্টেজে বসানো হয়। সবাই এক এক করে হেসে বিথিকে আর তুষারকে হলুদ লাগিয়ে দেয় আর মিষ্টি খাইয়ে যাচ্ছে। রাইসা আর সারিকা একসাথে গেল হলুদ দিতে। ওদের দেখে বিথি বলল, এই অল্প দিস প্লিজ। বিথির কথা শুনে ওরা দুজনে হেসে দিয়ে বলল, আজকে আর কোনো ছাড় নেই বান্ধবী। রাইসার কথা শুনে বিথি রাইসার দিকে অসহায় ফেস করে তাকায়। তা দেখে সারিকা বলল, এসব বলে লাভ নেই। এই কথা বলে দুজনে দুহাত হলুদ নিয়ে একজন তুষারকে আরেকজন বিথির সারা মুখে হলুদ মাখিয়ে দিল। ওদের চোখ আর ঠোঁট ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। সবার হলুদ দেওয়া হয়ে গেলে বিথি আর তুষার গিয়ে মুখে হলুদ ধুয়ে ফেলে। বিথিকে বসানো হয় মেহেদি দেওয়ার জন্য।
বিথির দুই হাতে দুইটা মেহেদি আর্টিস্ট মেহেদি দিয়ে দিচ্ছে আর সামনেই নাচ গান হচ্ছে। এত ভিড় রাইসার ভালো লাগছিল না দেখেও একটু ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো। হঠাৎ পিছন থেকে কেউ তার চোখ ধরে নিজের গাল ওর গালের সাথে ঘষে দিল। তারপর চোখ ছেড়ে দিল, পিছনে তাকিয়ে দেখলো কেউ নেই, আর গালে হাত দিয়ে দেখে ওর গালে হলুদ লাগানো। রাইসা বুঝতে পারে না কে এমন করলো, কিন্তু এটা ঠিকই বুঝতে পেরেছে যে কোনো পুরুষ মানুষ ছিল। কাউকে দেখতে না পেয়ে ও ওখান থেকে চলে যায় আর মনে মনে একটু ভয় পায়। রাইসা যাওয়ার সাথে সাথে পর্দার আড়াল থেকে তানভীর বেরিয়ে আসে আর বলে, কেশবতী, তোমার মাঝে এত মায়া কেন? তারপর তানভীর ওখান থেকে চলে যায়। আবার রাইসার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, বেআইন, তুমি দেখি হলুদ বেঁকেছো। তুমি কি জানো অবিবাহিত মেয়েরা হলুদ দিলে তাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? তার কথা শুনে রাইসা মনে মনে ভাবে, তাহলে কি আমার খুব তাড়াতাড়ি জিহাদের সাথে বিয়ে হয়ে যাবে? এটা ভাবতেই মনটা খারাপ হয়ে যায়, কারণ জিহাদকে শুধু তার ভাই হিসেবেই ভালো লাগে, অন্য কোনো হিসেবে না। কিন্তু বাবা মার কথা রাখতে জিহাদকে তার বিয়ে করতে হবে। তাকে এসব ভাবতে দেখে তানভীর বলল। কি এত ভাবছেন বেআইন সাহেব? রাইসা বলল, তেমন কিছু না। তবে কেমন কিছু? তানভীরের কথার ধরন দেখে রাইসা হেসে দেয়। সারিকা তাড়াহুড়ো করে স্টেজে যাচ্ছিল, ঠিক তখনই সুমনের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয়। ঠিক তখনই সুমন সারিকার কোমর ধরে ফেলে যাতে সারিকা পড়ে না যায়। এক দৃষ্টিতে সারিকার দিকে তাকিয়ে থাকে। তা দেখে সারিকা বলে, আমাকে কি উঠাবেন না? কথাটা শোনার সাথে সাথে উঠিয়ে সারিকাকে দাঁড় করায় আর বলল, সরি, আমি আসলে খেয়াল করিনি। ইটস ওকে, সমস্যা নেই। এটা বলে সারিকা ওখান থেকে চলে যায়। মেহেদি আর্টিস্টরা বিথিকে জিজ্ঞেস করে, বরের নাম কি দিব আপু? তুষার? ঠিক তখনই তুষার এসে বলে, আমার বউয়ের কি দু হাতে মেহেদি দেওয়া শেষ? মেহেদি আর্টিস্টরা উত্তর দেয়, জি ভাইয়া, শুধু হাতে তালুতে বাকি আছে। তুষার বলল, হাতের তালুতে আমি মেহেদি দিয়ে দিব। তুষারের কথা শুনে সুমনা বলল, কেন, মেহেন্দি আর্টিস্টের কি অভাব পড়েছে? তুষার সুমনার মাথায় একটা চাটি মেরে বলল, আমার বউ, আমি মেহেদি না দিলে কে দিবে? সুমনা বলল, আসছে আমার বউওয়ালা যে। তারপর তুষার বিথির এক হাতে মেহেদি দিয়ে দেয়। এরপর সবাই নাচ গান করতে থাকে। তন্নি গিয়ে তানভীরকে বলল, তানভীর চলো না, আমরা দুজনে কাপল ডান্স করি। তানভীর তন্নির দিকে তাকিয়ে বলে, প্রথমত আমি তোমার বড় ভাই হই, তাই নাম ধরে সম্বোধন করা বাদ দাও, ভাইয়া বলো। আর দ্বিতীয়ত আমি কোনো ডান্স করতে পারবো না। এটা বলে তানভীর ওখান থেকে চলে যায়। আর তন্নি একটু অপমান বোধ করে। মনে মনে বলল, আমাকে ইগনোর করো তাই না, এর শোধ আমি তুলে নেব। স্টেজে রাইসা আর সারিকা ডান্স করতেছিল। তখন সুমন আর তানভীর গিয়ে ওদের দুজনের সাথে তাল মিলিয়ে ডান্স করতে থাকে। সুমন আর তানভীরকে দেখে ওরা দুজন অবাক হলেও পরে ওরাও জিনিসটা এনজয় করতে থাকে। আর তানভীরকে রাইসার পাশে দেখে ওদিকে তন্নির আগে ফুলতে থাকে। বিয়ের দিন সারিকা আর রাইসা আগে আগে চলে আসে, আর ওদের পরিবারের লোকজন পরে আসবে। সারিকা আর রাইসা আজকে একটা শাড়ি পরেছে খয়েরি কালারের, সাথে আজকে একটু ভারী মেকআপ আর চুলগুলো বেনি করে তার ভিতরে ফুল গুজে দিয়েছে। ওরা গিয়ে দেখলো বিতিকে পার্লারের লোকেরা সাজাচ্ছে। তারা সেখানে গিয়ে বসলো যতক্ষণ না পর্যন্ত বিতিকে সাজানো হয়। তারা বসে রইল। বিতিকে সাজানো হওয়ার পর পার্লারের লোকেরা সেখান থেকে চলে যায়। বিথি বলল, দোস্ত, আমি আব্বু আম্মুকে ছাড়া কিভাবে থাকবো রে? আমার অনেক কষ্ট হচ্ছে। কথাটা বলেই বিথি কান্না করে দিল। ওকে সান্ত্বনা দিতে ওরা বলল, পাগলি, কান্না করিস কেন? তুই তো একেবারে জন্যও যাচ্ছিস না, আবার তো আসবি 2 দিন পরে। আমি কখনো আমার আব্বু আম্মুকে ছাড়া থাকিনি, কিভাবে থাকবো? ওদের কথার মাঝে বিথির আম্মু চলে আসে আর খাবার নিয়ে আসে বিথির জন্য। বিথি ওর আম্মুকে দেখে আরো ভেঙে পড়ে আর ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। বিথির মা শাড়ির আঁচলে চোখ মুছে বলে, প্রত্যেকটা মেয়েকে শ্বশুরবাড়ি যেতে হয় মা, এটাই নিয়ম। কেন আম্মু, মেয়েরা কেন পারে না তার বাবা মার সাথে সারা জীবন থাকতে পারে না? কাঁদিস না মা, তোর যখন ইচ্ছা হবে আমাদের এখানে চলে আসবি। জামাই বাবা খুব ভালো, দেখিস তোকে খুব ভালো রাখবে। আমি তোমাদের ছাড়া কিভাবে ভালো থাকবো? বিথির মা কিছু না বলে ওখান থেকে চলে যায় আর বাইরে গিয়ে কান্না করতে থাকে। বিথিকে রাইসা আর সারিকা মিলে সামলে নেয়। একটু পরে বাহিরে সবাই শোরগোল শুরু করে দেয়, বর এসেছে বলে। তা শুনে সারিকা ও রাইসাও গেটের সামনে যায়। গিয়ে দেখে বিথির কাজিনরা 50,000 টাকা দাবি করেছে, টাকা না দিলে গেট ছাড়বে না। এদের সামনে যেতেই তানভীর একবার নজর বোলায় রাইসার উপর। রাইসার দিকে তাকাতে তার নজর আটকে যায়। মেয়েটাকে এত সুন্দর কে হতে বলেছে? তার শাড়ি কেন পরা লাগবে? আমাকে পাগল করে ছাড়বে এই মেয়ে। শালিকাদের
দাবি মেনে নিল তুষার। তাদেরকে 50,000 টাকা বুঝিয়ে দিল। তারপর সবাই তুষারদের বরণ করে ভিতরে নিয়ে আসে। বরপক্ষদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখলো না কেউ। রাইসা স্টেজে উঠে বিথির মাথার ওড়নাটা ঠিক করে দিচ্ছিল। তখন তার শাড়িটা একটু পেটের উপর থেকে সরে গেছে, যার কারণে তার পেট দেখা যাচ্ছিল। তা দেখে মেয়ে পক্ষের কিছু ছেলে স্টেজের পাশে বসে বাজে মন্তব্য করছিল। তানবীর তা শুনে ফেলে। যখন রাইসা নিচে নেমে এসেছিল তখন তানবীর ওর হাত ধরে টেনে নিয়ে সাইডে নিয়ে গেল। কি হলো, এইভাবে টেনে আনলেন কেন আমায়? তারপর কিছু না বলে রাইসার কোমরে হাত দিয়ে একটা পিন লাগিয়ে দিল। এই কি করছেন, আমার কোমরে হাত দিচ্ছেন কেন? তানভীর রাইসার কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে আনলো। রোমান্স করার জন্য করবে নাকি? ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে কথাটা বলল তানভীর। রাইসা তানভীরের ছোঁয়া পেয়ে চোখ দুটো বন্ধ করে ফেললো। ঠান্ডা বরফের মতো জমে গেল সে। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তানভীর তা দেখে বাঁকা হেসে তাকে ছেড়ে দিল আর সেখান থেকে চলে যায়। একটু পর রাইসা চোখ খুলে দেখে তানভীর চলে গেছে। কি হলো এটা? সেখান থেকে গিয়ে বিথির পাশে বসে পড়ে। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম কার মতো যেন। কথাটা সুমন বলল সারিকার উদ্দেশ্যে। সারিকা উৎসাহ নিয়ে জানতে চাইল, কার মতো? হ্যাঁ, একদম পেটনিদের রানের মতো। সুমনের কথা শুনে সারিকা অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। আর সুমন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। কাজে আসে বিয়ে পড়ানোর জন্য। যখন তুষারকে বলা হলো কবুল বলার জন্য, আলহামদুলিল্লাহ, কবুল 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 কবুল। ভাই 3 বার বলতে হয় কবুল, তুই তো 4 বার বললি। বিথিকে বিয়ে করার জন্য যদি আমাকে আরও কবুল বলতে বলা হয় আমি তাও বলতে রাজি। এই কথা শুনে সবাই হৈ হৈ করে উঠল। তারপর বিথিকে বলা হলেও কিছুতেই কবুল বলছিল না। এই বিধি, কবুল বল। কিরে দোস্ত, কবুল বল। কবুল কবুল কবুল। সবাই একসাথে বলল আলহামদুলিল্লাহ। আয়না দেখানোর সময় তুষারকে রাইসা বলল, আয়নায় কি দেখেন দুলা ভাই? তুষার উত্তরে বলল, আমার লজ্জাবতী বউ। ওহো। বিধি, তুই কি দেখিস আয়নায়? উত্তরে বিথি বলল, আমার ভবিষ্যৎ। সবাই আবার একসাথে চিল্লিয়ে উঠল। এভাবে বিয়েটা সম্পূর্ণ হলো। আবার বিদায়ের পালা। বিদায়ের সময় সবাই অনেক কান্না করলো। বিথি তো কান্না করতে করতে অজ্ঞান হওয়ার উপক্রম। ওদের কান্না দেখে উপস্থিত সবার চোখেই পানি চলে আসছে। অনেক কষ্টে বিথিকে গাড়িতে উঠানো হয়েছে। বিথির সাথে ওর বাড়ির কিছু লোক আর রাইসা আর সারিকাও গেল। একটা গাড়িতে বড় বউ আর সুমন গেল, আর 2টা গাড়িতে বড়রা আর একটা গাড়িতে ছোটরা গেল। বাড়িতে পৌঁছানোর পর বড়রা মিলে বউ বরণ করলো। একটু পর বিথিকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে সুমনা, তিন্নি আরও অনেকে মিলে দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। রাইসা আর সারিকা ওখান থেকে সরে যায়, কারণ ওরা কনে পক্ষ। তুষার আসার পর সুমনা বলল, ভাইয়া 1,000 টাকা দাও। তুষার বলল, পারবো না, সর সামনে থেকে। সরবো না, আগে টাকা দাও, নয়তো কি? ভিতরে ঢুকতে পারবে না। দাঁড়িয়ে বাসর করো। আমার এই বসলাম, আর উঠবো না। এই কথা বলে ওরা দরজার সামনে বসে পড়ল। তুষার আর উপায় না পেয়ে টাকা দিয়ে দিল। তারপর ওরা তুষারকে ভিতরে ঢুকতে দিল। ভিতরে ঢুকে তুষার দরজা লাগিয়ে দেয়। তারপর বিথির সামনে গিয়ে ওর ঘুমটা সরিয়ে বলল, মাশাআল্লাহ। তারপর কপালে একটা চুমু খায় আর বিথি লজ্জায় মাথা নিচু করে ফেলে। এত লজ্জা কেন পাও তুমি? আজকে তোমার সব লজ্জা ভেঙে দেই। এই বলে তুষার বিথিকে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। বিথিকে জড়িয়ে ধরে আস্তে আস্তে ঠোঁটের দিকে এগিয়ে যায়। তা দেখে বিথি চোখ বন্ধ করে ফেলে। তুষার বিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর লিপ কিস করতে থাকে। আস্তে আস্তে গলার দিকে নেমে কিস করতে থাকে। রাইসা, সারিকা, সুমন, তানভীর, সুমনা, তিন্নি সবাই মিলে দ্রুত ডিয়ার খেলতে ছাদে যায়। সেখানে তুষারের ফ্রেন্ডরাও ছিল। তাই সবাই মিলে গোল হয়ে বসে আছে। মাঝখানে একটা বোতল রাখে। তারপর একজন গিয়ে বোতলটা ঘুরিয়ে দেয়। বোতলটা ঘুরে গিয়ে সারিকার দিকে। রাইসা সারিকাকে বলে, ট্রুথ অর ডেয়ার কোনটা? তাদের মাঝখান থেকে একটা ছেলে সারিকাকে প্রশ্ন করে। কখনো কারো প্রেমে পড়েছো বা ক্রাশ খেয়েছো? সারিকা উত্তর দেয়, প্রেমে পড়েছি কিনা জানি না, তবে একবার ক্রাশ খেয়েছিলাম। তুই কার ওপর ক্রাশ খেয়েছিস? কখনো তো বললি না। আরে এই তো জাস্ট। সারিকার কথা শেষ হওয়ার আগেই রাইসা বলে, থাক, এখন আর অজুহাত দেখানো লাগবে না, পরে তোকে দেখে নিচ্ছি। তারপর আবার বোতল ঘোরানো হয়। এবার বোতল গিয়ে থামে তানভীরের দিকে। ভাইয়া ট্রুথ অর ডেয়ার, কোনটা নেবে? ডিয়ার। সবাই তাদেরকে একটা গান শোনাতে বলে, কারণ তানভীরের গানের গলা খুব ভালো লাগছে। আচ্ছা শোনাবো, গিটারটা নিয়ে আয়। সুমনকে বলল তানভীর।
যাচ্ছি। বলেই সুমন তানভীরের রুমে গেল গিটার আনতে। সুমন গিটারটা এনে তানভীরের কাছে, তানভীর গিটারের সুর তুলে রাইসার দিকে তাকিয়ে বলতে শুরু করলো। পুরো গানটা তানভীর রাইসার চোখে চোখ রেখেই বলল। রাইসাও ওই দৃষ্টি দেখে থমকে গেল। কি যেন ছিল ওই চোখে। গান শোনার পর সবাই অনেক প্রশংসা করলো তানভীরের। আর কেউ না দেখলেও তুন্নি খুব ভালোভাবেই দেখেছে রাইসার দিকে কিভাবে তাকিয়েছিল। তারপর তারা অনেকক্ষণ আড্ডা দিয়ে যার যার ঘরে ঘুমাতে চলে যায়। রাইসা সারিকা সুমনার সাথে সুমনার রুমে ঘুমায়। সকালবেলা রাইসার অনেক আগে ঘুম ভেঙে যায়। রাইসা ঘুম থেকে উঠে দেখে সুমনা আর হয়তো এখনও ঘুম থেকে উঠেনি, তাই সে ব্যালকনিতে চলে যায়। সে ওখানে দাঁড়িয়ে বাইরের আবহাওয়াটা উপভোগ করতে থাকে। তানভীর আর সুমনার রুম পাশাপাশি হওয়ায় ওদের ব্যালকনিও পাশাপাশি ছিল। তখন তানভীরও ব্যালকনিতে দাঁড়িয়েছিল। যখন বুঝতে পারলো পাশের ব্যালকনিতে কেউ এসে দাঁড়িয়েছে, তখন সেদিকে তাকিয়ে দেখলো রাইসা দাঁড়িয়ে আছে। সদ্য ঘুম থেকে ওঠা রাইসাকে দেখে তানভীর এক মুহূর্তের জন্য থমকে যায়। রাইসার এলোমেলো চুল দেখে তার ইচ্ছে করছে রাইসার কাছে গিয়ে আরেকটু এলোমেলো করে দিতে। সে মনে মনে গানের একটা লাইন আওড়ালো। তোর এলোমেলো চুল আমার মন হলো ব্যাকুল। তুষারের আগে বিথির ঘুম ভেঙে যায়। ও তাকিয়ে দেখে তুষার ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে বিথি একটু মুচকি হেসে তুষারের কপালে একটা ছোট্ট করে চুমা দেয়। তারপর আস্তে আস্তে তুষারকে নিজের থেকে ছাড়িয়ে উঠে পড়ে। ওয়াশরুমে গিয়ে গোসল করে আসে একেবারে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল বিথি। ঠিক তখনই তুষার ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কি গো বউ, তুমি তো আমার এক রাতের আদর খেয়েই পুরো সুন্দর হয়ে গেছো। বিথি লজ্জা পেয়ে তুষারকে নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, কি শুরু করলেন সকাল সকাল, ছাড়ুন। বউ কি সারার জিনিস নাকি বউ তো ধরে রাখার জিনিস? তখনই ওদের দরজায় শব্দ হলো। তাই তুষার বিথিকে ছেড়ে ওয়াশরুমে চলে যায়। আর বিথি গিয়ে দরজা খুলে দেখে সুমনা দাঁড়িয়ে আছে। সুমনাকে দেখে বিথি একটু হাসলো। সুমনা হেসে বলল, কি গো ভাবি, ঘুম ভাঙলো তবে? বেশি দেরি হয়ে গেল নাকি? না না। তারপর সুমনা বলল, আম্মু তোমাদেরকে নিচে ডাকে। হ্যাঁ চলো। ভাইয়া কোথায়? ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, তাহলে তুমি আমার সাথে আসো, ভাইয়া একাই চলে আসবে। তারপর বিথি আর সুমনা নিচে গেল। নিচে গিয়ে বিথি রান্নাঘরে চলে গেল। গিয়ে সবাইকে সালাম দিল। ওর শাশুড়ি ওর কাছে এসে বলল, ঘুম কেমন হলো মা? জি আন্টি, ভালো। ও মা, আন্টি বলো কেন? আম্মু বলে ডাকবে। আচ্ছা আম্মু। এই তো আমার লক্ষ্মী মেয়ে। বিথি একটু হেসে বলল, আম্মু আমাকে কিছু কাজ দেন, আমি করি। না মা, তোমার এখানে কোনো কাজ নেই, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো। কিছু একটা দেন, আমি করি। মীরা চৌধুরী একটু ভেবে বলল, আচ্ছা তোমাকে আমি চা দিচ্ছি, ওগুলো দিয়ে সবাইকে দিয়ে আসো। তারপর মীরা চৌধুরী কাপে চা ঢেলে দিল আর বলল, ড্রয়িং রুমে সবাই বসে আছে, যাও চা দিয়ে আসো সবাইকে। বিথি মাথায় ঘোমটা দিয়ে ড্রয়িং রুমে গেল সবাইকে চা দিতে। একে একে সবাইকে চা দিয়ে ইকবাল চৌধুরীর সামনে গেল চা দিতে। আব্বু আপনার চা। দাও মা। সবাইকে চা দিয়ে সারিকা রাইসা যেখানে ছিল সেখানে চলে গেল। রাইসা বিথিকে দেখে বলল, কিরে নতুন বউ, বাসর রাত কেমন কাটলো? সারিকা বলল, দেখ চুল ভেজা মানে সকালে গোসল করছে। সারিকার কথা শুনে রাইসা বলল, কিরে রাতে কি দুলাভাই অনেক আদর করছে নাকি? চুপ করবি তোরা। কেন চুপ করব? বুঝলি রাইসা, এখন আর আমাদের কথা ভালো লাগে না। লাগবে কিভাবে? এখন জামাই এসেছে না, এখন কি আর বান্ধবীদের কে ভালো লাগবে নাকি? আসলে তুই ঠিক কথা বলেছিস। বান্ধবী জামাই পেয়ে ভুলে গেছে, দুঃখ কই রাখবো? আমাদের এখন আর দরকার নেই, চল আমরা যাই। এই বলে ওরা দুজন চলে গেল। তাকিয়ে রইল ওর ড্রামাবাজ বান্ধবীদের দিকে। একটু পরে বিথিকে দেখতে অনেক লোকজন আসা শুরু করলো। সারিকা সুমনা রুমে যাওয়ার সময় সুমনের সাথে ধাক্কা লাগলো আর সুমনের হাতে পানি ছিল যা সব সারিকার শরীরে পড়ে যায়। তা দেখে সারিকা রাগ নিয়ে বলে, আপনার কি চোখ নেই? চোখ কই রাখেন? আমার না হয় চোখ নাই, কিন্তু তোমার তো চোখ আছে, তাহলে তুমি ধাক্কা দিলে কেন? কি আমি আপনাকে ধাক্কা দিছি নাকি আপনি দিছেন? এভাবে তর্ক করতে করতে দুজনের ঝগড়া লেগে যায়। বিকালে রিসেপশন, তাই পার্লারের লোকেরা আসে বিথিকে সাজাইতে। বিথিকে সুন্দর একটা লেহেঙ্গা পরানো হয় বেবি পিঙ্ক কালারের। বিথির সাথে ম্যাচিং করে তুষারও সাদা কালার শার্ট আর বেবি পিঙ্ক কালার কোট পরে। রাইসা আর সারিকা
সমান বেবি পিঙ্ক কালারের সিম্পল ডিজাইনের একটা শাড়ি পরে আলকা সেজে নেয়। পরে বিথিকে নিয়ে সবাই স্টেজের দিকে যায়। বিথিকে স্টেজে বসিয়ে দেয়, তার পাশে তুষার বসা। একটু পরে বিথির বাবা মা আসে। বিথি ওর বাবাকে জড়িয়ে কেঁদে দেয়। তুষারকে বিথির বাবাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। এভাবে কথোপকথনের পরে বিথিকে নিয়ে আবার স্টেজে বসানো হয়। রাইসা একটু দূরে দাঁড়িয়েছিল, হঠাৎ সারিকা কোথায় জানি চলে গেল, তাই ও একাই দাঁড়িয়েছিল। হঠাৎ কেউ ওর গা ঘেঁষে এসে দাঁড়িয়ে বলল হাই। রাইসা ওনাকে দেখে সরে যায়। লোকটা আবার রাইসার গা ঘেঁষে দাঁড়ায় আর বলে, এক রাতের জন্য কত নিবা সুন্দরী? এই কথাটা শুনে রাইসার রাগ মাথায় উঠে যায়। ও কিছু না বলেই লোকটাকে একটা চর বসিয়ে দেয়। হঠাৎ এমন হওয়াতে সবাই ওদের দিকে তাকায়। তুষারের ফুফু এসে রাইসাকে একটা থাপ্পড় দেয়। এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি কি জানো তুমি কাকে চড় দিয়েছো? তোমার সাহস কি করে হয় তালুকদারকে চড় মারার? রাইসা কান্না ভেজা কণ্ঠে বলল, আন্টি উনি আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে। রাইসাকে আবার একটা চড় দেয় তুষারের ফুফু আর বলল, তোমার ভাবসাব আমার আগেই ভালো লাগছিল না। একটা বাবার বয়সী মানুষের ব্যাপারে এতগুলো বলতে তোমার লজ্জা করলো না? আরও অনেক ধরনের অপমান করলো উনি রাইসাকে। রাইসা কিছু না বলে দৌড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তানভীর বাহিরে ছিল। রাইসাকে দৌড়িয়ে যেতে দেখে তাদের ভিতরে আসে। এসে সবটা শুনে ওর মাথায় রাগ উঠে যায়। ও সুমনকে বলে, এদিকটা সামলা, আমি দেখছি, বলে ও বেরিয়ে যায়। বিথি তুষারের ফুফুকে বলল, আপনি শুধু শুধু রাইসাকে মারলেন কেন কিছু না জেনে? এমনও তো হতে পারে ওই লোকটা সত্যি ওকে খারাপ প্রস্তাব দিয়েছে। তুষারের ফুফু রেগে বলল, এই মেয়ে, বান্ধবী হয়ে সাফাই গাওয়া বন্ধ করো। আমাদের এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার ফুটেজ চেক করলে বোঝা যাবে কার দোষ ছিল। তারপর সুমন গিয়ে স্টেজ এনে ল্যাপটপ অন করলো। তারপর সবাই বুঝতে পারলো যে ঘটনাটা কি ঘটেছে। সবাই মিস্টারকে ছিছি করতে লাগলো। সারিকা তুষারের ফুপুর উদ্দেশ্যে বলল, দেখলেন তো এবার কার দোষ ছিল? আপনি শুধু শুধু কেন ওকে অপমান করলেন? আর দোষ ছিল মানে? একটা মেয়ে যদি নিজেকে লেলিয়ে না দেয় তাহলে কি পুরুষ মানুষ তার পিছে আসবে নাকি? ছি, আপনি একটা মেয়ে হয়ে এভাবে কিভাবে বলতে পারেন? তাদের কথার মাঝখানে ইকবাল চৌধুরী মিস্টার তালুকদারকে বললেন, আপনাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি আমার বাড়ির মেয়েটিকে হাত বাড়ালেন। এর ফল ভালো হবে না। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। এরপরে মিস্টার তালুকদার অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বিথি অনেক কষ্ট পায়, কারণ তার শ্বশুর বাড়িতেই ওর বান্ধবীকে অপমান হতে হলো। এরপর বিথিকে নিয়ে ওর বাবা মা ওদের বাড়িতে গেল, কিন্তু বিথির মন পড়ে আছে রাইসার কাছে। সুমন বলল, ভাবি চিন্তা করো না, তানভীর গেছে রাইসাকে আনতে, অবশ্যই ও নিয়ে আসতে পারবে। তানভীর গাড়ি নিয়ে রাস্তায় রাইসাকে খুঁজতে থাকে। গাড়ি চালাচ্ছে আর আশেপাশে রাইসা আছে কিনা দেখছে। হঠাৎ দেখলো একটা মেয়ে সামনে। ও গাড়ি নিয়ে রাইসার সামনে ব্রেক করলো। গাড়ি থেকে নেমে রাইসাকে গিয়ে বলল, রাইসা গাড়িতে ওঠ। আমি যাব না। রাইসা কথা বাড়িও না, গাড়িতে ওঠো। রাইসা তবুও সামনের দিকে হাঁটতে থাকে। তাই তানভীর রাইসার হাত ধরে জোর করে গাড়িতে উঠিয়ে দরজা লক করে দেয়। তারপর গাড়ি ছেড়ে দেয়। রাইসাকে জিজ্ঞেস করে, কি হয়েছিল? রাইসা কিছু না বলে শুধু কান্না করতে থাকে নিচের দিকে তাকিয়ে। রাইসার চোখের এক ফোঁটা পানি তানভীরের বুকে তীরের মতো লাগছিল। তানভীর আর সহ্য করতে না পেরে গাড়িটা থামিয়ে রাইসার মাথাটা হালকা করে নিজের বুকে চেপে ধরে। তানভীরের গলা জড়িয়ে কান্না করতে থাকে। রাইসার চোখের পানিতে তানভীরের শার্ট ভিজে যায়। তানভীর নরম স্বরে বলে, রাইসা কি হয়েছিল আমাকে বলো। রাইসা কিছু না বলে আরও কান্নার বেগ বাড়িয়ে দেয়। তানভীর আর বাধা দেয় না, কারণ কান্না করলে মন হালকা হয়। অনেকক্ষণ কান্না করার পর রাইসার কান্না থামে, কিন্তু তানভীরের গলা ছাড়ে না। তানভীর ওকে জড়িয়ে ধরে রাখে। তানভীর একটু হালকা নুয়ে রাইসার মুখের সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, কি হয়েছিল পুরোটা আমাকে খুলে বলো। রাইসা তানভীরকে ছেড়ে স্বাভাবিক হয়ে বসে। তানভীর একটা পানির বোতল রাইসার দিকে এগিয়ে দেয়। রাইসা পানির বোতলটা নিয়ে পানি খায়, কারণ তার এখন সত্যি পানির প্রয়োজন ছিল। তারপর তানভীর বলল, এবার বলো। রাইসা সব খুলে বলল তানভীরকে। বলতে বলতে ওর চোখ দিয়ে আবার পানি পড়ে। তানভীর 2 হাত দিয়ে রাইসার চোখের পানি মুছে দেয়। তারপর গাড়ি চালানো শুরু করে। রাইসা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখতে পাবে, বলে আবার গাড়ি চালানো শুরু করে। রাইসা আর কথা বাড়ায় না, সে গাড়ির সিটের সাথে মাথা হেলিয়ে দেয়। তানভীর গাড়ি চালাতে চালাতে একটা লেকের পাশে এসে থামে। রাইসাকে বলে গাড়ি থেকে নামতে। রাইসা গাড়ি থেকে নেমে যায়। তানভীর গাড়ি থেকে নেমে একটু সাইডে গাড়ি রেখে আসে। রাইসার কাছে এসে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। রাইসা চুপচাপ শুনতে থাকে সব কথা।
তারপর সে যেন কোথাও চলে যায় আর রাইসা লেকের পানিতে পা ভিজিয়ে বসে পড়ে। একটু পরে তানভীর হাতে করে 4টা আইসক্রিম নিয়ে আসে। রাইসাকে 3টা দেয় আর একটা নিজে নেয়। তারপর নিজেও রাইসার পাশে পানিতে পা দিয়ে বসে পড়ে। এরকম একটা পরিবেশে রাইসার মনটা ভালো হয়ে যায়। তানভীর রাইসাকে বলল, এখন কেমন লাগছে তোমার? এমন পরিবেশে কার না ভালো লাগে বলেন? আইসক্রিম খেতে খেতে রাইসার একটু আইসক্রিম ঠোঁটের উপরে লেগে যায়। তানভীর তা দেখে একটু ঝুঁকে রাইসা ঠোঁটের আইসক্রিমগুলো খেয়ে নেয়। রাইসা যখন তা বুঝতে পারে তখন আপনা আপনি নিজের হাত ঠোঁটে চলে যায় আর চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকায়। তানভীর তা দিকে একটু হেসে অন্যদিকে তাকিয়ে থাকে। রাইসাও অনেক লজ্জা পায় কিন্তু কিছু বলে না। পরে ওখান থেকে উঠে দূরে একটা ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে। ও তানভীরের হাত ধরে টেনে ওখানে নিয়ে যায়, বলল, চলেন না ফুচকা খাই। তানভীর দোকানের কাছে গিয়ে দোকানদারকে বলল, আঙ্কেল 1 প্লেট ফুচকা। দিতে আছি মামা, দাঁড়ান। তারপর দোকানদার 1 প্লেট ফুচকা রাইসার হাতে দেয়। রাইসা তানভীরকে বলল, আপনি খাবেন না? তানভীর বলল, আমি এসব ছাইপাশ খাই না। তানভীরের কথা শুনে রাইসা মুখ ভেঙায় আর একটা ফুচকা তানভীরের মুখের সামনে নিয়ে বলে, একটা খেয়ে দেখুন কেমন। প্রিয় নারীর হাতে তো বিষ খাওয়া যায় আর রাইসা তো শুধু একটা ফুচকা দিচ্ছে। তানভীরও একটু হেসে হা করে। রাইসা ফুচকাটা ঘুরিয়ে নিজের মুখে নিয়ে বলে, থাক, আপনার এসব ছাই পাশ খেতে হবে না। বলে নিজেই খেতে থাকে আর তানভীর হা করে ওর দিকে তাকিয়ে থাকে। বলল, এই আমি কি তোমার কাছে চেয়েছি নাকি যে দিয়ে আবার নিয়ে গেলে কেন? রাইসা বলল, আপনি তো বললেন ছাই পাশ খাই না, তাই আর দিলাম না। বলি রাইসা একটা হাসি দেয়। তানভীরও আর কিছু বলে না। তারপর ফুচকা খাওয়া হলে দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাইসা বলল, আমি এখন আমার বাসায় যাব। তানভীর একটু ভেবে বলল, আচ্ছা, সেখানে নামিয়ে দিবে? তারপর তানভীর গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে বলল, চলে এসেছি আমরা। রাইসা বাড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যিই তারা চলে এসেছে। রাইসা বলল, তাহলে আমি এখন যাই। যাও। তারপর গাড়ি থেকে নেমে রাইসা তানভীরকে বাই বলে ভিতরে চলে যায় আর তানভীর রাইসার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাইসা যখন একেবারে ভিতরে চলে যায় তখন সেও গাড়ি নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে জানতে পারে সিসিটিভি ফুটেজে সব ধরা পড়েছে আর বিথিরা বাড়ি চলে গেছে। তারপর ফ্রেশ হয়ে এসে ওর মাকে বলল, আম্মা খাবার দিবে না? মীরা চৌধুরী বলল, হ্যাঁ বাবা বস, খাবার দেই তোকে। তানভীর খাবার টেবিলে বসে পড়ল। মীরা চৌধুরী তাকে খাবার দিল। হঠাৎ মীরা চৌধুরী বলে উঠল, রাইসাকে খুঁজে পেয়েছিলি? মীরা চৌধুরীর কথা শুনে তানভীর সেদিকে তাকায়। আমি রাইসাকে কোথায় পাবো? তুই রাইসাকে খুঁজতে যাসনি? না। বলল মীরা চৌধুরী কতক্ষণ ছেলের দিকে তাকিয়ে থেকে বলল, তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? তানভীর আমতা করে বলল, বন্ধুদের কাছে গিয়েছিলাম আড্ডা দিতে। মায়ের কাছে মিথ্যা কথা বলা শিখে গেছিস? তানভীর ওর মায়ের দিকে তাকিয়ে বলল, কি এসব বলছো আম্মু? তুই যে রাইসাকে পছন্দ করিস সেটা আমি তোকে দেখেই বুঝেছিলাম, আর তুই যে রাইসা কোথায় গিয়েছে সেটা দেখতে গিয়েছিলি তাও জানি। তানভীর মীরা চৌধুরীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। বলল, তুমি কিভাবে বুঝলে আম্মু? আমার সন্তান তুমি, তোমাকে বুঝবো না তো কাকে বুঝবো? আম্মু আসলে। তানভীরের কথা শেষ না হতে দিয়েই মীরা চৌধুরী বলল, এমনিতে আমার কোনো সমস্যা নেই, রাইসা মেয়েটা আমার ভালোই লাগে, কিন্তু রাইসা কি তোমায় পছন্দ করে? জানি না তো আম্মু। তারপর মীরা চৌধুরী আর কিছু বলে না। তানভীরও খাওয়া শেষ করে গিয়ে উপরে শুয়ে পড়ে আর রাইসার সাথে কাটানো মুহূর্তের কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। রাইসাকে বাসায় আসতে দেখে ওর মা অনেক অবাক হয়। অবাক হয়ে বলল, কি রে, তোর না আজকে বিথিদের বাসায় থাকার কথা? হ্যাঁ তো। বাসায় আসলে যে? রাইসা কিছুক্ষণ ভেবে বলল, আসলে আম্মু, ওই বাসায় অনেক লোকজন, মেহমানে ভরা, আর জানোই তো আমার বেশি মানুষ পছন্দ না, তাই চলে এসেছি। রাহিকা আর কিছু বলল না। রাইসাও আর কিছু না বলে গিয়ে শুয়ে পড়ল। যেহেতু ও ফুচকা আইসক্রিম অনেক কিছু খেয়ে এসেছে তাই আর রাতে খেলো না। বিথিদের বাসায় তুষারকে অনেক ভালোভাবেই জামায় আপ্যায়ন করলো। রাতে শোয়ার সময় বিথির মন খারাপ দেখে বিথিকে পিছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো তুষার, কি হয়েছে? বিথি বলল, কই কিছু হয়নি তো। তাহলে মন খারাপ কেন আমার বউটার? ভাবলেশহীনভাবে বিথি বলল, ভালো লাগছে না। কেন বলো আমাকে। রাইসার জন্য অনেক টেনশন হচ্ছে, না জানি কই আছে, ফোনও বন্ধ। রাইসা এখন বাড়িতে আছে। আপনি কিভাবে জানলেন? বিথি জিজ্ঞেস করলো তুষারকে। তুষার উত্তর দিল। তানভীর বলেছে। বিথি অবাক হয়ে বলল, তানভীর ভাইয়া কিভাবে জানলো?
আর আমরা আসার সময় তো তানভীর ভাইকে দেখলাম না কোথাও। কোথায় ছিলেন উনি? রাইসা যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল তখন তানবীর ও রাইসার পিছনে পিছনে গিয়েছিল। আমি একটু আগে তানবীরকে কল করেছিলাম। তানবীর বলেছে রাইসাকে বাসায় পৌঁছে দিয়েছে। ও আচ্ছা, বুঝলাম। আবার একটু হাসো। তুষারের কথা শুনে বিথি হেসে দিল। তুষার বলল, তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে বউ। তুষারের কথা শুনে বিথি লজ্জা পেল। এরপর দুজন শুয়ে পড়ল। সকালে রাইসা ঘুম থেকে উঠে হাতে ফোন নিয়ে দেখে ওর ফোন বন্ধ। তারপর ফোন চালু করে দেখে বিথি আর সারিকার অনেকগুলো কল। তারপর রাইসা বিথিকে কল দেয়। কলে কয়েকবার রিং হতেই বিথি কল রিসিভ করে বলল, হ্যালো। হ্যাঁ দোস্ত বল। তুই ঠিক আছিস? কই তুই? হ্যাঁ ঠিক থাকবো না কেন, আর আমি এখন বাসায় আছি। কালকের জন্য সরি রে। তুই কেন সরি বলছিস? আমার শ্বশুরবাড়ি থেকে তোকে এইভাবে অপমান হতে হবে আমি ভাবিওনি। আরে আমি তো সব ভুলেই গিয়েছি, ও সবের জন্য আবার সরি বলা লাগে? তুই অনেক কষ্ট পেয়েছিস তাই না? অন্যের কথায় কষ্ট পাওয়ার কোনো মানে আছে? নব্বর ওই মহিলা তো আর আমার আপন কেউ না যে ওনার কথায় কষ্ট পাবো। মাফ করে দিস প্লিজ। আরে আমি তো রাগ করিনি, আর তুই বারবার মাফ কেন চাইতেছিস? তুই অনেক কষ্ট পেয়েছিস আমি জানি। আরে বোন, কষ্ট পেলেও তখনকারটা তখনই ভুলে গেছি, এখন আর মনে নেই। তুই কি চাস আমি তা মনে করি আবার তুই কি চাস আমি তা আবার মনে করে কষ্ট পাই? না। তাহলে বারবার সে কথা কেন বলছিস? তাহলে তুই ফোন বন্ধ করে রেখেছিলি কেন? আমি কি ইচ্ছে করে ফোন বন্ধ করেছি নাকি? ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছে। সকালে উঠে দেখলাম। ও। দুলাভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। শ্বশুরবাড়ি কবে যাচ্ছিস? দেখি কয়েকদিন পর, তারপর যাব। ও আচ্ছা। তুই আসিস আমাদের বাসায়। দেখি আম্মুকে বলে যেতে পারি কিনা। আচ্ছা। ও আচ্ছা রাখি তাহলে। ওকে বাই। বাই। সারিকার সাথে কিছুক্ষণ কথা বলে নিচে গিয়ে ওর আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আম্মু কি করো? রাহিকা উত্তর দিল, নাস্তা বানাই রে মা। আব্বু কই? আম্মু ঘরে বোধ হয়। আচ্ছা তাহলে তুমি রান্না করো, আমি আব্বুর কাছে যাই। এই নে, এই চাটা নিয়ে যা, তোর আব্বুকে দিস। আচ্ছা। তারপর আব্বুর ঘরে গিয়ে দরজায় নক করে বলল, আব্বু আসবো? হ্যাঁ মা আয়। রাইসা ভিতরে ঢুকে ওর আব্বুকে চা দিয়ে বলল, আব্বু তোমার চা। হ্যাঁ দে। রাইসা ওর আব্বুকে জিজ্ঞেস করলো, কি করো আব্বু? আদনান খান উত্তরে বলল, এই তো পত্রিকা পড়ছি। আচ্ছা তাহলে আমি যাই। তারপর রাইসা ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে ওর আম্মুকে সাহায্য করে কাজে। সারিকা ফেসবুকে ঢুকে দেখে সুমন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। সেও কিছু না ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। একটু পরেই সুমনের মেসেজ আসে। আসসালামু আলাইকুম। সারিকা উত্তরে লেখে, ওয়ালাইকুম আসসালাম। সুমন আবার মেসেজ দেয়, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো নেই। সারিকা অবাক হয়ে জানতে চায়, কেন, কি হয়েছে? সুমন উত্তরে লেখে, বুকের বাপাসে কারোর জন্য শূন্যতা অনুভব হয়। কার জন্য? সুমন বলে, সেটা যদি তুমি বুঝতে তাহলে তো কাজই হতো। বলেন শুনি। শুনে আর কি করবা? বোঝার চেষ্টা করব। থাক, আর তোমাকে বুঝতে হবে না। সারিকা লিখল। আচ্ছা কি করছেন? সুমন সারিকাকে একটু রাগাতে বলল, বসে আছি। তুমি কি করছো বেতনি? সারিকা একটা অ্যাংরি রিয়েক্ট দিয়ে বলল। কে পেতনি? হ্যাঁ। সুমন বুঝতে পারে সারিকা রেগে যাচ্ছে, তাই আরেকটু রাগাতে বলে, কেন তুমি? উফ সরি, তুমি তো পেতনিদের রানী। সারিকা এবার রেগে বলে, ফালতু লোক একটা, আর কখনো আমাকে নক দেবেন না। সারিকা কথা শুনে সুমন হেসে দেয়। বিকালে রাইসা আর সারিকা মিলে বিথিদের বাসায় যায়। গিয়ে বিথির মায়ের সাথে দেখা হয়। রাইসা বিথির মাকে বলে, কেমন আছো আন্টি? বিথির মা জবাবে বলল, ভালো আছি মা, তোরা কেমন আছিস? রাইসা আর সারিকা একসাথে বলল। এই তো ভালো আন্টি। বিথির মা রাইসার মাথায় হাত দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস না। রাইসা অবাক হয়ে বলল, কেন আন্টি? কালকে তোকে ওভাবে অপমান হতে দেখেও কিছু করতে পারিনি। আমরা লজ্জিত, আমাদের জন্যই তো এমন হলো। রাইসা একটু বিরক্তি নিয়ে বলল, আন্টি আমি এতে কিছু মনেই করিনি। কষ্ট নিস না মা, আমরা কিছু বোঝার আগেই সব কিছু হয়ে গেছে। আর যখন বুঝতে পারলাম তখন তুই ওখান থেকে চলে আসতি। আন্টি এসব কথা বাদ দাও না। বিথি কোথায়? উপরে আছে হয়তো, দাঁড়া রাখছি। এই বলে জোরে বিথিকে ডেকে বলল, বিথি নিচে আয় তো, কাইসা আর সারিকা এসেছে। উপর থেকে বিথি বলল, আসছি আম্মু। তারপর বিথি নিচে এসে সারিকা ও রাইসাকে জড়িয়ে ধরল। বিথি রাইসা ও সারিকাকে বলল, কেমন আছিস তোরা?
দুজনেই একসাথে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? এই তো ভালোই। রাইসা বলল, হ্যাঁ ভালো তো থাকবেই, নতুন নতুন বিয়ে হলে কে না ভালো থাকে। জামাই আদর পেয়ে আরো বেশি ভালো আছোস, তাই না? বিথি আর কিছু না বলে টাইপের দিকে দাঁত কটমট করে তাকায়। সারিকা বলল, দুলা ভাই কই রে? উপরে আছে। তখনই সিঁড়ি থেকে নামতে নামতে তুষার উত্তর দিল। এই তো আমি শালিকারা। দুলা ভাই দিনকাল কেমন যায়? তুষার হেসে উত্তর দিল, ভালোই কাটে তোমাদের দোয়ায়। তোমাদের কেমন কাটে শালিকাগণ? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুষার রাইসার উদ্দেশ্যে বলতে শুরু করলো, রাইসা আমার ফুফি, রাইসা আমি আমার ফুফি হয়ে তোমার কাছে ক্ষমা চা। তুষারের কথা শেষ হওয়ার আগেই রাইসা বলল, ও দুলা ভাই আপনি আবার শুরু করেন না প্লিজ, সেই থেকে সবার কাছে শুনতেছি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আসলে এই ব্যাপারটা ভুলে যান না প্লিজ, আমি এটা অ্যাক্সিডেন্ট ভেবে নিয়েছি। আচ্ছা ভুলে গেলাম, যাও। আজকে ভার্সিটিতে রাইসা একা এসেছে, বিথি আর সারিকা আসেনি, তাই ওর ভালো লাগছিল না। একটা ক্লাস করার পরে ও ভার্সিটি থেকে বের হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটতে থাকে, ভাবে এখন বাসায় চলে যাবে। কিন্তু হঠাৎ ওর পাশে একটা বাইক এসে থামে। সেদিকে তাকিয়ে দেখলো তানভীর বাইকের হেলমেট খুলে তার দিকে তাকিয়ে আছে। রাইসাকে তার দিকে তাকাতে দেখে বলল, কেমন আছো রাইসা? রাইসা উত্তরে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? তানভীর বলল। আমিও ভালো আছি। তানভীর রাইসাকে জিজ্ঞেস করলো, তুমি এই সময় এখানে কেন? ভার্সিটিতে যাওনি আজ? রাইসা উত্তরে বলল, গিয়েছিলাম কিন্তু সাবিহা আর বিথি আজকে আসেনি, একা একা ভালো লাগছে না তাই চলে এসেছি। কিন্তু আপনি এখানে কেন? আমি একটু সামনে যাচ্ছিলাম। ও আচ্ছা। চলো কোথাও গিয়ে বসি। যাওয়া যায়। বাইকে উঠো তাহলে। আর কিছু না বলে বাইকে উঠে পড়লো। তানভীর বলল, আমাকে ধরে বসো নয়তো পড়ে যাবে। রাইসারও এছাড়া একটু ভয় লাগছিল, তাই সেও কথা না বাড়িয়ে তানভীরকে ধরে বসলো। তারপর তানভীর বাইক স্টার্ট দিল। তারা একটা পার্কে গিয়ে বেঞ্চের উপর বসে। তানভীর বলল, তুমি এখানে বসো, আমি আইসক্রিম নিয়ে আসি। তারপর তানভীর চলে গেল আইসক্রিম আনতে। একটু পরে তানভীর দুজনের জন্য আইসক্রিম নিয়ে আসে আর রাইসার জন্য কিছু চকলেট। সে ওগুলো রাইসাকে দেয় আর রাইসা তা দেখে খুশি হয়ে বলল, ধন্যবাদ আপনাকে। বিনিময়ে তানভীর একটু মুচকি হাসে। রাইসা তানভীরকে বলল, আপনি তো এবার মাস্টার্সে পড়ছেন তাই না? হ্যাঁ কেন? না এমনি, পরীক্ষা তো প্রায় সামনেই। পড়ার অনেক চাপ। এরপরে কি করবেন ভাবছেন? আব্বুর অফিসে বসবো। ও আচ্ছা। জি। এরপর ওরা আরো কিছুক্ষণ কথা বলে পরে চলে আসবে বলে উঠে দাঁড়ায়। তানভীর বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। রাইসা বলল, না থাক, আমি একাই যেতে পারবো। কেন, আমি দিয়ে আসলে কোনো সমস্যা? না, সমস্যা হতে যাবে কেন? তাহলে? রাইসা একটু ভেবে বলল। আচ্ছা চলেন। তানভীর বাইকে উঠে বসলো। রাইসাও পিছনে বসে পড়ে। তারপর তানভীর রাইসাকে বাড়ির সামনে পৌঁছে দিয়ে চলে যায়। পরের দিন যথাসময়ে রাইসা ভার্সিটিতে চলে যায়। সেখানে গিয়ে সারিকা আর বিথির সাথে দেখা হয়। রাইসা বলল, চল ক্যান্টিনে গিয়ে বসি। আচ্ছা চল। তারপর তিনজন মিলে ক্যান্টিনে গিয়ে বসে। তখনই তন্নি এসে বিথিকে উদ্দেশ্য করে বলল, ভাবি কেমন আছো? বিথি সৌজন্যবোধক হেসে বলে, ভালো আছি, আপনি কেমন আছেন? আসলে তন্নি বিথির সম্পর্কে ছোট হলেও ভার্সিটিতে সিনিয়র। বিথির কথায় তন্নি উত্তর দিল, আমিও ভালো আছি। তারপর রাইসার দিকে তাকিয়ে বলল, রাইসা তোমার সাথে আমার কিছু কথা আছে। রাইসা বলল, একটু ওদিকে আসো তো, আসো প্লিজ। রাইসা কিছু না বলে তন্নির সাথে গেল। তন্নি বলল, রাইসা আমি তানবীরকে ভালোবাসি আর তানবীরও আমাকে ভালোবাসে। আমাদের মাঝখানে রিলেশন আছে, কিন্তু তুমি আসার পর থেকে তানবীর আমাকে ইগনোর করে, আমার সাথে এখনো আর ভালোভাবে কথা বলে না। তানবীর হয়তো তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, প্লিজ তুমি আমাদের মাঝখানে এসো না। অনেকটা অসহায়ভাবে বলল তন্নি। রাইসা কি বলবে ভেবে পাচ্ছে না। ওর বুকটা হঠাৎই ভারী হয়ে গেল, কি যেন আর নাই মনে হতে লাগলো। কোনো মতে তন্নিকে বলল, তুমি চিন্তা করো না, আমি আর তানভীর একসাথে মিশবো না। ধন্যবাদ তোমাকে রাইসা। রাইসা একটু হেসে সেখান থেকে চলে গেল। রাইসা যাওয়ার দিকে তাকিয়ে তন্নি বাঁকা হাসলো। দেখা যাওয়ার সাথে সাথে সারিকা বলল, কি বললো রে তোকে? রাইসা কথাটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, তেমন কিছু না, চল ক্লাসে যাই। এই বলে রাইসা ক্লাসের দিকে হাঁটা ধরল। বিথি আর সারিকা কেউ কিছু না বলে ক্লাসে চলে আসে।
কিছুতেই ক্লাসে মন বসাতে পারছে না, শুধু তন্নির কথাগুলো ভেবে চলেছে। সে আনমনেই বলে উঠল, আমি কি তানভীরকে ভালোবেসে ফেলেছি? আবার নিজে নিজেই বলল, না না না, তা কি করে হয়? আমি ওনাকে ভালোবাসতে যাব কেন? আমার বিয়ে তো জিহাদের সাথে ঠিক করার। কাউকে ভালোবাসলে আমার জিহাদকেই বাসা উচিত। আর আমি আর তানভীরের মাঝে থার্ড পারসন। আমার উচিত তানভীর কথা না ভাবা। তবুও নিজেকে শান্ত করতে পারছে না রাইসা। তার শুধু কান্না পাচ্ছে। সে একটা ক্লাস করার পর বিথি আর সারিকাকে বলল, আমার ভালো লাগছে না রে, আমি বাসায় যাব আর ক্লাস করব না। কিন্তু কেন, কি হয়েছে? এমনিতেই শরীরটা ভালো লাগছে না রে। রাইসার কথা শুনে বিথি বলল, হঠাৎ করে কি হলো তোর, আবার শরীর কি বেশি খারাপ লাগছে? এমন কিছু না, আমি যাই, কাল দেখা হবে। কাউকে আর কিছু বলতে না দিয়ে বেঁচে ব্যাগ নিয়ে হাঁটা ধরলো, কারণ সে জানে এখানে থাকলে ওরা প্রশ্ন করতে করতে শেষ করে ফেলবে। ওর যাওয়ার দিকে তাকিয়ে সারিকা বলল, ওর আবার হঠাৎ কি হলো? বিথি বলল, কিছুই তো বুঝলাম না। এরপর ওরা ক্লাসে মন দেয়। রাইসা বাসায় এসে কলিং বেল বাজায়। ওদের বাড়ির কাজের মেয়েটা এসেই দরজাটা খুলে দেয়। তারপর ভিতরে যায়। ওর মা ওকে দেখে বলে, কি রে তুই এই সময়? তাই সে বলল, এমনি ভালো লাগছে না, তাই চলে এসেছি। রাহিকা রাইসার কপালে হাত দিয়ে বলল, কি হলো, আবার জ্বর আসছে নাকি? না আম্মু, জ্বর আসেনি, এমনি একটু ভালো লাগছিল না, তাই চলে এসেছি। এটা বলেই রাইসা উপরে চলে যায়। রুমে গিয়ে দরজা বন্ধ করে ব্যালকনিতে গিয়ে বসে থাকে। বসে বসে তানবীরের সাথে কাটানো মুহূর্তগুলোকে ভাবতে থাকে। তারপর ফেসবুকে ঢুকে তানবীরকে ব্লক করে দেয়। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তানবীর ফেসবুকিং করতেছিল। হঠাৎ করে রাইসার কথা মনে হলো। ভাবলো একটা মেসেজ দেওয়া যায়। সেদিনের পর থেকে তারা প্রায় মেসেজে কথা বলতো। তাই আর দেরি না করে রাইসার আইডিতে ঢুকলো। ঢুকে দেখলো রাইসা তাকে ব্লক করে দিয়েছে। অনেক অবাক হয়ে বলল, আমাকে রাইসা ব্লক কেন করলো? রাইসা তানবীরকে ব্লক করে দিয়েছে। এটা দেখে তানবীরের মনটা অশান্ত হয়ে গেল। আর ভাবতে লাগলো হঠাৎ কি হলো রাইসার। রাত 12টা বাজে। তানবীর রাইসা কারো চোখে ঘুম নেই। তাই রাইসা ব্যালকনিতে বসে তানবীর আর তার একটা ছবি জুম করে দেখছিল, যেটা তারা পার্কে বসে তুলছিল। হঠাৎ গুনগুন করে গাইতে শুরু করলো। হঠাৎ করেই রাইসা কান্না করে দেয়। কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে। সে খুব ভালো করেই বুঝতে পারছে যে তানবীরকে সে ভালোবেসে ফেলেছে। কিন্তু তানবীর তাকে ভালোবাসে না, সে তন্নিকে ভালোবাসে। আর রাইসা তাকে ভালোবাসলেও কী বা আসে যায়, কারণ রাইসার তো জিহাদের সাথে বিয়ে ঠিক করা। রাইসা চাইলেও তার বাবা মাকে কষ্ট দিতে পারবে না। কান্না করতে করতে ওখানেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে সে ভার্সিটিতে চলে যায়। যাওয়ার পর বিথি বলে, পরশুদিন সুমনার বার্থডে, সুমনা চায় তোরা দুজনে ওর বার্থডেতে উপস্থিত থাকিস। আমি যেতে পারবো না। কেন? এমনি। প্লিজ তোরা দুজনে না করিস না, তোরা না গেলে সুমন অনেক কষ্ট পাবে। সারিকা বলল, এই রাইসা চল না, মেয়েটা নিশ্চয়ই অনেক আশা করিয়ে বলেছে। এমনিতে তো সেদিন জন্মদিন থাকবে, আর আমরা না খেলে নিশ্চয়ই মন খারাপ করবে। ওদের জোড়াজড়িতে রাইসা যেতে রাজি হয়। রাইসা বলল, আচ্ছা যাবো, এবার খুশি? বিথি রাইসাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ দোস্ত। রাইসা হালকা হেসে বলল, ওয়েলকাম। এদিকে রাইসা ভাবছে তাহলে আবারও তানবীরের মুখোমুখি হতে হবে তাকে। তানবীরের কথা মনে পড়তেই তার মুখটা আবার মলিন হয়ে গেল। রাতে ঘুমানোর সময় বিথি তুষারের বুকের উপর শুয়ে আছে, আর তুষার বিথির চুলে বিলি কেটে দিচ্ছে। বিথিকে জিজ্ঞেস করলো, রাইসা আর শালিকাকে বলেছিলেন সুমনার বার্থডেতে আসতে? হ্যাঁ বলেছি। কি বলছে ওরা? রাইসা প্রথমে আসতে চেয়েছিল না, পরে অনেক জোরাজুরি করার পর রাজি হয়েছে। বিথি উত্তর দিল। তারপর তারা দুজনে ঘুমিয়ে যায়। পরের দিন রাইসা ভার্সিটির শেষে রাস্তায় এসে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে। তখন সেখানে তানবীর আসে বাইক নিয়ে। তানবীর রাইসাকে বলল, রাইসা শোনো, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু রাইসা তানবীরকে দেখে তাড়াতাড়ি রিক্সা ডেকে তানবীরকে ইগনোর করে চলে আসে। রাইসা এভাবে চলে যাওয়াতে এমনই করে তানবীর অনেক কষ্ট পায়, আর ভাবে হঠাৎ রাইসার কী হলো। তানভীরের সব কিছু এলোমেলো লাগছে। পারে না নিজের চুল নিজেই টেনে ধরে। কয়টা নিঃশ্বাস নেই জোরে ঝরে। তারপর বাইকে উঠে আবার চলে আসে বাড়িতে। তানবীরকে এরকম দেখে ওর মা জিজ্ঞেস করে, কি রে বাবা, কি হয়েছে তোর? তানবীর বলল, কই আম্মু, কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হলো, তোকে এরকম দেখাচ্ছে কেন? তানভীর ওর মার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে, চোখ বুঝে থাকে। তা দেখে মীরা চৌধুরী বলল, বাবা তোর কি শরীর খারাপ লাগছে? তানভীর কিছুক্ষণ পরে উত্তর দিল, হ্যাঁ আম্মু, শরীরটা একটু খারাপ লাগছে। মীরা চৌধুরী একটু পর বলল, তোর জন্য একটা সুখবর আছে। তানভীর অবাক হয়ে জানতে চাইল, কি আম্মু? কালকে সুমনার বার্থডে পার্টিতে সারিকা রাইসা আসবে। রাইসার কথা শুনে আবার ওর মনটা খারাপ হয়ে গেল। তারপর ভাবলো কালকে যেভাবেই হোক রাইসার সাথে কথা বলতেই হবে।
তানভীরকে এত ভাবতে দেখে মীরা চৌধুরী বলল, কি এত ভাবছিস বাবা? তেমন কিছু না আম্মু, আমি রুমে যাই। বলেই তানভীর রুমে চলে গেল। মীরা চৌধুরীর ছেলের মতি গতি কিছুই বুঝলেন না। আজকে সুমনার বার্থডে, তাই বাড়িটা পুরো সাজানো হয়েছে। সুমনা একটা প্রিন্সেস গাউন পরেছে সাদা কালারের। তৈরি হয়ে এসে ওর আব্বুকে বলল, আবু দেখো তো আমায় কেমন লাগছে। ইসহাক চৌধুরী উত্তর দিল, ধন্যবাদ আব্বু। তারপর ওর বড় আব্বুর দিকে তাকিয়ে বলল, বড় আব্বু তুমি বললেন না তো আমায় কেমন লাগছে। ইকবাল চৌধুরী উত্তর দিল, আমাদের মামনিটাকে তো সব সময় সুন্দর লাগে, আজকেও সুন্দর লাগছে। ধন্যবাদ বড় আব্বু। তারপর বিথির সামনে গিয়ে বলল সুমনা, ভাবি রাইসা আপু আর সারিকা আপু আসবে না? হ্যাঁ আসবে তো। কখন আসবে? এই তো আর একটু পরেই হয়তো চলে আসবে। আচ্ছা। বলেই সুমনা ওর ফ্রেন্ডের কাছে চলে গেল। একটু পরেই রাইসা আর সারিকা চলে আসে। ওদের দিকে বিথি সুমনা ডাক দেয়, সুমনা এদিকে আসো, রাইসা আর সারিকা এসেছে। তারপর সুমনা তাদের কাছে আসে। সুমনাকে দেখে রাইসা বলল, হ্যাপি বার্থডে সুমনা, তোমার আগামী দিনগুলো সুন্দর হোক। তারপর রাইসা একটা গিফট দিল সুমনাকে। থ্যাংক ইউ রাইসা আপু। সারিকা বলল, হ্যাপি বার্থডে কিউটি, দোয়া করি সুন্দর একটা জামাই যেন পাও তুমি। এটা বলেই সারিকা হেসে দিল আর একটা গিফট দিল সুমনাকে। সুমনা সারিকার কথা শুনে একটু লজ্জা পেল। তারপর বিথি রাইসা আর সারিকাকে মীরা চৌধুরী আর মীরা চৌধুরীর কাছে নিয়ে যায় দেখা করাতে। রাইসা আর সারিকা তাদের সামনে গিয়ে সালাম দিবে। তারপর রাইসা বলল, কেমন আছেন আপনারা আন্টি? মীরা চৌধুরী বলল, আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি মা, তোমরা কেমন আছো? এরপর তারা কুশল বিনিময় করে সেখান থেকে চলে যায়। রাইসার জামাই একটু জুস পড়ে যায়, সেটা দেখে বিথি বলল, দোস্ত তুই আমার রুমে গিয়ে জামাটা ধুয়ে আয়। আচ্ছা যাচ্ছি। তারপর রাইসা উপরে চলে যায়। জামা ধুয়ে বের হয়ে দেখে তানভীর দাঁড়িয়ে আছে দরজার সামনে। তারপরে তানভীর দরজাটা লক করে দিল। তা দেখে রাইসা বলল, এই আপনি দরজা আটকাচ্ছেন কেন? কিছু না বলে তানভীর রাইসার দিকে এগোতে লাগলো। তা দেখে রাইসা পেছাতে লাগলো। পেছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকে যায় রাইসার। রাইসা বলল, আপনি এভাবে সামনে কেন এগোচ্ছেন? তানভীর রাইসার একদম কাছে আসে, দেয়ালে হাত দেয় আর রাইসাকে হাতের মাঝখানে আটকিয়ে বলল, তুমি আমাকে ইগনোর কেন করছো রাইসা? রাইসা অন্যদিকে মুখ করে বলল, আমি আপনাকে ইগনোর কেন করব আজও? কোনো কারণে কি রাগ করেছো? আপনার আর আমার মাঝে কি এমন কোনো সম্পর্ক আছে রাগ করার মতো? তানভীর একটু ভেবে বলল, আসলেই কি নাই? না নেই। তুমি কি চাও এরকম কোনো সম্পর্ক হোক আমাদের মাঝে? না কখনোই চাই না। কেন, আমি কি খারাপ? আবার রাইসার হুট করে রাগ উঠে যায়। তানভীরের গালে সজোরে একটা থাপ্পড় মারে। রাইসার এমন কাজে তানভীর হতবিহ্বল হয়ে যায়। অবাক হয়ে রাইসার দিকে তাকিয়ে থাকে। রাইসা চিল্লিয়ে বলে উঠল, আপনার সমস্যা কি? কেন আমার পেছনে পড়ে আছেন? কি চান আপনি? একটা দিয়ে হয় না আপনার? বলেই রাইসা করে জোরে কয়েকটা শ্বাস নিল। তারপর আবার বলল, আর কখনো আমায় ডিস্টার্ব করবেন না। মাইন্ড ইট। বলেই রাইসা সেখান থেকে চলে যায়। আর তানভীর রাইসার যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিচে আসে বিথিকে বলল, দোস্ত রাত হয়ে যাচ্ছে অনেক, আমরা এখন চলে যাই। এখনই চলে যাবে? আর কিছুক্ষণ থেকে যা। না রে, আম্মু চিন্তা করবে। আচ্ছা তাহলে যা। তারপর ওরা সুমনার সাথে দেখা করে চলে যায়। যাওয়ার আগে সারিকা সুমনাকে বলল, কিউটি, তোমার আর আমার বার্থডে একই সাথে। তাই নাকি? কবে তোমার বার্থডে আবু? পরশুদিন। ও আচ্ছা, অগ্রিম হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। যাই তাহলে, ভালো থেকো। তোমরাও ভালো থেকো, আবার এসো। তারপর রাইসা আর সারিকা চলে গেল। পাশেই সুমন দাঁড়িয়েছিল। সারিকার বার্থডের কথা শুনে ভাবলো সারিকাকে একটা সারপ্রাইজ দিবে। তারপর সে মনে মনে প্ল্যান করতে লাগলো। এদিকে বাসায় যাওয়ার পর থেকে রাইসার খুব খারাপ লাগতে লাগলো তানভীরকে মারার জন্য। এভাবে না মারলেও পারতাম। তারপর রাইসা মন খারাপ করে বসে থাকলো। সকালে সুমন তুষার, বিথি আর তানভীরকে বলল ওর প্ল্যানের কথা সে জানালো। আমি সারিকাকে ভালোবাসি। আমি চাই কাল ওর জন্মদিন, কালকে ওকে এই কথাটা জানাতে। সুমনের কথা শুনে তানভীর ব্যতীত সবাই অনেক অবাক হয়। তারপর বিথি রাইসাকে ফোন করে সবটা জানায়। রাইসা বলল, ভালোই তো হলো, তোরা দুজনে একসাথে থাকতে পারবি। হ্যাঁ আমিও সেটাই ভাবছি। তুই চাইলেও তো থাকতে পারবি না, কারণ তোর তো আগে থেকে বিয়ে ঠিক করা নয়। তো তোর সেটিংটা করে দিতাম। অনেক আফসোসের স্বরে বলল কথাটা বিথি। আচ্ছা বাদ দে সব।
হুম। পরদিন সারিকাকে কেউ উইশ করেনি ওর ফ্রেন্ডেরা, এজন্য সারিকা একটু মন মরা হয়ে থাকলো। এদিকে সুমন একটা রেস্টুরেন্ট ভাড়া করে সেখানে অনেকগুলো বেলুন দিয়ে আর গোলাপ দিয়ে অনেক সুন্দর করে সাজালো। ভার্সিটি ছুটির পর বিথি আর রাইসা মিলে সারিকাকে নিয়ে আসবে। ভার্সিটি ছুটির পর রাইসা সারিকাকে বলল, চল আমরা এখন একটা জায়গায় যাব। কোথায় যাব আবার? গেলেই দেখতে পাবি। না রে, আমি এখন কোথাও যাব না। কেন? এখন অনেক টায়ার্ড লাগছে, বাসায় গিয়ে একটু রেস্ট নিতে হবে। প্লিজ দোস্ত, চল না। না রে। রাইসা একটু ইমোশনাল হয়ে বলল, আচ্ছা, ইচ্ছে না হলে যাওয়া লাগবে না, জোর করব না। আসলে তোরা আমাকে ভালোবাসিস না। এখানে আবার না ভালোবাসার কথা আসলো কোথা থেকে? যদি আমাকে তুই ভালোবাসতি তাহলে নিশ্চয়ই আমার কথা শুনতিস। আচ্ছা চল যাব। কোথায় যেতে হবে? রাইসা খুশি হয়ে বলল। সত্যি? হুম। তারপর তিনজনে একটা রিকশায় চড়ে সুমনের দেওয়া ঠিকানায় চলে গেল। রিকশা থেকে নেমে আগে সারিকার চোখ বেঁধে ফেললো। সারিকা বলল, আমার চোখ পাচ্ছিস কেন? সারপ্রাইজ আছে একটা। কিসের সারপ্রাইজ? গেলেই দেখতে পাবি। তারপর বিথি আর রাইসা মিলে সারিকাকে ধরে ধরে নিয়ে গেল। ওখানে গিয়ে সারিকার চোখ খুলে গেল। সারিকার সামনে তাকিয়ে পুরাই অবাক হয়ে যায়, সাথে সাথে তার হাত মুখে চলে যায়। সুমন তার সামনে হাঁটু গেড়ে বসে হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে বলতে লাগলো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন তোমাকে ভালো লেগেছিল আমার। তোমার ওই মায়াবী মুখশ্রীতে হারিয়ে গেছিলাম মায়াবতী। তোমাকে অনেক ভালোবাসি আমি। তুমি কি আমার ভালোবাসবে? প্লিজ অ্যাকসেপ্ট মি। সারিকা নিজের হাত বাড়িয়ে সুমনের থেকে গোলাপ ফুল নিল। সুমনকেও হাত ধরে উঠিয়ে দাঁড় করায় আর বলল, আমিও আপনাকে ভালোবাসি। তারপর সুমন সারিকাকে জড়িয়ে ধরল। সারিকাও আগে থেকেই সুমনকে পছন্দ করত, তাই আর না করেনি। তুষার বলল, ভাই রোমান্স পরে করিস, এখানে আমরা আছি। তুষারের কথা শুনে সুমন সারিকাকে ছেড়ে দেয় আর সারিকা অনেক লজ্জা পেয়ে যায়। তারপর সারিকা কেক কেটে সবাইকে এক এক করে খাইয়ে দেয়। সবাই সারিকাকে গিফট দেয়। এখানে তানভীরও উপস্থিত ছিল, কিন্তু রাইসা আর তানভীর একে অপরের সাথে কথা তো দূরের থাক, একবার তাকায়ও নি। এভাবে কেটে যায় অনেক দিন। সবারই পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ততা। সুমন আর তানভীরের মাস্টার্সের পরীক্ষা চলছে, আর বিথি, সারিকার, রাইসার ইয়ার চেঞ্জ পরীক্ষা চলছে, তাই সবাই তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত। ওই দিনের পর থেকে রাইসা আর তানভীরের কোনো কথা হয়নি। আজকে ওদের প্রথম পরীক্ষা। ভার্সিটির গেটের সামনে বিথি, সারিকা আর রাইসা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই তানভীর তন্নিকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাওয়ার জন্য আসে। তন্নিকে তানভীরের বাইকের পিছন থেকে নামতে দেখে রাইসা একটা তাচ্ছিল্যের হাসি দেয়। তারপর তিনজনে মিলে হলে চলে যায়। এভাবেই কাটতে থাকে দিনগুলো। আজ রাইসাদের শেষ পরীক্ষা। পরীক্ষা দিয়ে এসে রাইসা, সারিকা আর বিথির জন্য বসে আছে। একটু পরে ওরা আসে। সারিকা বলল, কিরে, তোদের দুজনের পরীক্ষা কেমন হলো রে? আমার তো ভালোই হয়েছে। আমি কিছু মার্ক ছেড়ে এসেছি রে। কেন? কমন পড়েনি তাই। থাক, মন খারাপ করিস না, অন্যগুলো তো ভালো হয়েছে পরীক্ষা। হুম। তারপর তিনজন অনেকক্ষণ গল্প করে যে যার বাসায় চলে যায়। বাসায় গিয়ে রাইসা ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে ওকে দেখে ওর আব্বু বলল, কেমন হয়েছে তোমার পরীক্ষা মামুনি? এই তো ভালো। তারপর সবাই খাওয়ায় মন দিল। খাবার খাওয়ার মাঝখানে আদনান খান বলল, রাইসা, জি আব্বু। আমি ভাবছি তোমার আর জিয়াদের বিয়েটা এবার দিয়ে দিব। রাইসা ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আর কয়েকটা দিন পরে হলে হয় না আব্বু? এখন শুধু তোমাদের কাবিন করিয়ে রাখবো, তারপর তোমার অনাথ শেষ হলে বড় করে অনুষ্ঠান করে উঠিয়ে দেবে। রাইসা আর কিছু বলল না। আদনান খান আবার বলল, তোমার কোনো সমস্যা আছে? না আব্বু। শুক্রবার তোমার বিয়ে, প্রস্তুতি নাও। আচ্ছা আব্বু। এরপর খাওয়া শেষ করে রাইসা ও রুমে চলে যায়। রুমে গিয়ে শুয়ে শুয়ে ওর আর তানভীরের পিক দেখতে থাকে। আমি কেন আপনাকে ভুলতে পারছি না? আপনি তো ঠিকই আমায় ছাড়া ভালো আছেন, আর মাত্র একদিন পরে আমি অন্য কারো হয়ে যাব। আমি তো আপনাকে ভালোবাসি, তাহলে অন্য কারোর সাথে কিভাবে থাকবো বলেন? পরের দিন সকালে রাইসা বিথি আর সারিকাকে বলল ওর বিয়ের কথা। সারিকা বলল, যাক, তাহলে তুইও আর সিঙ্গেল থাকবি না। সারিকার কথা শুনে রাইসা মলিন হেসে বলল, তোরা আছিস। তা তো আসবই, তুই বললেও আসবো, না বললেও আসবো। বান্ধবীর বিয়ে আর আমরা আসবো না তা কি করে হয়? আচ্ছা তাহলে রাখি। তারপর বিথি নিচে গিয়ে দেখলো তুষার, সুমন আর তানভীর তিনজনে অফিসের বিষয় নিয়ে কথা বলছে, কারণ সুমন আর তানভীরও এখন থেকে অফিসে যাবে। বিথি গিয়ে তুষারের পাশে গিয়ে বসে বলল, একটা সুখবর আছে। বিথির কথা শুনে তিনজনেই ওর দিকে তাকালো আগ্রহ নিয়ে। সুমন বলল, কি খবর ভাবি? কালকে রাইসার বিয়ে। বিথির কথা শুনে তানভীর স্তব্ধ হয়ে গেল। ওর মনে হচ্ছে পুরো দুনিয়া থমকে গেছে। তুষার বলল,
কি বলো, একবার আমাদেরকে জানালো না রাইসা? রাইসাই তো কালকে জানতে পেরেছে, আর আজকে আমাকে আর সারিকাকে বলল। কার বিয়ে? ওর মামা তো ভাই হয়, নাম জিহাদ। জিহাদের সাথে ওর আগে থেকে বিয়ে ঠিক করা ছিল, কালকে শুধু কাবিন হবে, আর রাইসা ওনার শেষ হওয়ার পর তুলে নিয়ে যাবে। ওহ আচ্ছা, ভালোই তো। হুম। তানভীর কিছু না বলে সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। এক রকম গিয়ে একটা চেয়ারে বসে রাইসার একটা পিক বের করে, রাইসার দিকে তাকিয়ে একা একাই কথা বলতে লাগলো। তুমি আমাকে সত্যিই বুঝতে পারলে না রাইসা? তোমার বিয়ে হয়ে গেলে আমি কি করে থাকবো? আজ শুক্রবার রাইসা আর জিহাদের বিয়ে। বাড়ির সবাই ব্যস্ত, বাড়ির একমাত্র বিয়ে বলে কথা, একটু আয়োজন না করলে কি আর হয়? সবাই অনেক খুশি, কিন্তু রাইসাই একমাত্র খুশি হতে পারছে না। একটু পরে বিথি আর সারিকা চলে আসে। সারিকা রাইসাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোর তো আজকে বিয়ে, তোর ফিলিংস কেমন? ভালো লাগছে না রে। আরে মন খারাপ করিস না, তুই তো আর একেবারে চলে যাচ্ছিস না, তোর বাবা মার সাথেই থাকবি। তুই তো বোকা, তোর জায়গাটা যদি আমি থাকতাম তাহলে এতদিন ছুটিয়ে প্রেম করে নিতাম। বিথির কথায় রাইসা কিছু বলল না। একটু পরে বিথি আর সারিকা মিলে সাজাতে লাগলো। সাজানোর এক পর্যায়ে সারিকা বলল, তোকে এরকম মন মরা লাগছে কেন? ওই না তো। একটা কথা বলতো, কি? তোর কি জিহাদকে একটুও পছন্দ না? তেমন কিছুই না। তাহলে এত মন মরা হয়ে যাচ্ছিস কেন? এমনি ভালো লাগছে না সাজতে। তারপর ওরাও আর কিছু না বলে সাজাতে লাগলো। রাইসার আম্মু এসে বলল, কি রে, তোদের সাজানো হলো? হ্যাঁ আন্টি, হয়ে গেছে। মাশাল্লাহ, আমার রাইসাকে তো আজকে অনেক সুন্দর লাগছে, কারো নজর যেন না পড়ে। চোখের কাজল নিয়ে রাইসার কানের পিঠে দিয়ে বলল। বিথি আর সারিকাকে উদ্দেশ্য করে বলল, রাইসাকে নিয়ে ড্রয়িং রুমে আয় তোরা। আচ্ছা আন্টি, আসি আমরা। তারপর সারিকা আর বিথি মিলে রাইসাকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসালো। যেহেতু অনুষ্ঠান হচ্ছে না, তাই ওদের নিকটতম কিছু আত্মীয় স্বজন ছাড়া আর কেউ ছিল না। তারপর কাজী আসে, যে ওদের বিয়ে পড়ানো শুরু করবে। তখনই তানভীর, সুমন আর ওদের কিছু ফ্রেন্ড ওখানে উপস্থিত হয়। তানভীর এসে রাইসার পাশে বসে কাজীকে বলল, আঙ্কেল বিয়ে পড়ানো শুরু করুন। রাইসার আব্বু রেগে গিয়ে বলল, কি হচ্ছে কি এসব? আমি আপনার হবু জামাই। রাইসা, বিথি আজ সারিকা ওদেরকে দেখে অনেক অবাক হলো। বিথি তানভীরকে বলল, তানভীর, কি হচ্ছে এসব? ভাবি একটু চুপ থাকেন, কিছু বললেন না। বিথি আর কিছু বলে না। তুমি কে? তানভীরকে উদ্দেশ্য করে বলল আদনান খান। বললাম না আপনার হবু জামাই। কি উল্টাপাল্টা কথা বলছো? কি চাই তোমার? আপনার মেয়েকে চাই। আদনান খান রেগে বলল, তুমি কি আমার সাথে হেয়ালি করছো? একদমই না, আমি চাই আপনি এখন আমার কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন। অসম্ভব, কখনোই না। তানভীর একটা ছেলেকে ইশারা করলো। ছেলেটা গিয়ে আদনান খানের গলায় ছুরি ধরবে। সাথে সাথে রাইসা চিৎকার করে উঠল আব্বু বলে, আর তানভীরকে বলল, কি করছেন আপনি এসব? আমার আব্বুকে ছেড়ে দিতে বলেন। বলবো যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে, আর নয়তো তোমার আব্বুর লাশ পড়ে যাবে। আপনি এত জঘন্য। হ্যাঁ, আমি জঘন্যই। তুমি বলো আমার শর্তে রাজি কিনা? রাইসা একটু ভেবে বলল, হ্যাঁ আমি রাজি। তারপর তানভীর কাজীকে উদ্দেশ্য করে বলল, বিয়ে পড়ানো শুরু করুন। কাজীও কিছু না বলে বিয়ে পড়ানো শুরু করলো। রাইসাকে কবুল বলতে বললে ও অনেক সময় নিচ্ছিল। তানভীর বলল, কবুল বলবে নাকি তোমার আব্বুর গলায় ছুরি চালাবো? রাইসা তাকে দেখছে আর অবাক হচ্ছে। তানভীর আবার বলল, কি হলো, তাকিয়ে থাকবে নাকি বলবে? রাইসা একটু সময় নিয়ে বলল, কবুল। তারপর তানভীরকে কবুল বলতে বলা হলে তানভীর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে বলল, কবুল কবুল কবুল। বিয়ে পড়ানোর সাথে সাথে তানভীর উঠে দাঁড়ায় আর রাইসাকে টানতে টানতে নিয়ে বাইরে চলে যায়। আর ওর সাথে আসা বাকি সবাইও ওর পিছে পিছে চলে যায়। রাইসাকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। এতক্ষণ নীরব দর্শক হয়ে সব দেখে গেছে জিহাদ। নিজের প্রিয় মানুষটাকে অন্য কেউ নিয়ে গেল, সে কিছুই করতে পারেনি, কারণ সে আটকালেই তার ফুপার বিপদ হতো। আদনান সাহেব ধপ করে বসে পড়ে, কেউ এভাবে নিয়ে গেছে। রাহিকা আঁচলে মুখ গুজে কান্না করছে। বিথি আর সারিকা ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। রাহিকা হঠাৎ বিথিকে উদ্দেশ্য করে বলে উঠল, ওই ছেলেটা তোমার দেবর না? বিথি মাথা নিচু করে বলল, জি আন্টি, বিশ্বাস করুন আমি এসবের কিছুই জানতাম না, এরকম কিছু হবে আমি ভাবতেও পারিনি। মা, তুমি বাড়িতে যাও, গিয়ে দেখো আমার মেয়েটাকে নিয়ে কোথায় গেল ওরা। বিথি ভেবেছিল রাহিকা ওকে কথা শোনাবে, কিন্তু রাহিকা তা করেনি। বিথি বলল, আচ্ছা আন্টি, যাচ্ছি। তারপর সারিকা আর বিথি বেরিয়ে গেলে যেতে যেতে সারিকা বলল, কি হলো, এগুলো কিছুই তো বুঝতে পারছি না। তখন মনে পড়ে সকালের কিছু কথা। বিথি তানভীরের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, তখন শুনতে পাই সুমন তানভীরকে বলছে, তুই কি রাইসাকে পছন্দ করিস? এমন মনে হওয়ার কারণ? যখন বিথি ভাবি রাইসার বিয়ের কথা বলছিল, তখন আমি স্পষ্ট দেখেছি তোর মুখটা কালো হয়ে গেছিল।
আর তারপর থেকেই তুই মনমরা হয়ে আছিস। তানভীর কিছুক্ষণ নীরব থেকে বলল। শুধু পছন্দ করি না, অনেক ভালোবাসি। সুমন অবাক হয়ে বলল। তুই ওকে ভালোবাসিস? আচ্ছা, তোদের মধ্যে কি কোনো রিলেশন আছে? না। তুই আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না? তুই তো আমার থেকে কিছু লুকাস না। তানভীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। ভেবেছিলাম যেদিন রাইসাকে জানাবো সেদিন তোদেরকেও বলবো, কিন্তু তার আগে তো সব উলটপালট হয়ে যাচ্ছে। তারপর বিথিকে তুষার ডাক দেয়, তাই আর বিথি কিছু শুনতে পায়নি। বিথি যখন এসব ভাবছিল তখন সারিকা বলল। কি রে, কি এত ভাবিস? বিথি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তানভীর রাইসাকে ভালোবাসে। তাই তো মনে হচ্ছে। না ভালোবাসলে তো আর বিয়ে করতো না। তাই বলে ওদের এভাবে কেন করতে হবে? আঙ্কেল আন্টি কত কষ্ট পেয়েছে দেখেছিস? তারপর সারিকা আর বিথি একটা রিকশায় ওঠে। আপনি এমন কেন করছেন? কেমন করেছি তোমার সাথে? কেন জোর করে বিয়ে করলেন আমায়? রাইসার কথায় তানভীর বিরক্ত হয়ে বলল। আমাদের বাসর ঘর পরিষ্কার করতে। তানভীরের কথা শুনে সুমন ফিক করে এসে দিল। সুমন সামনে ড্রাইভিং করতেছিল, তানভীর আর রাইসা পিছনের সিটে বসেছে। তানভীরের দিকে দাঁত কটমট করে তাকিয়ে বলল। এখন কই যাচ্ছেন আমাকে নিয়ে? বিয়ের পরে মেয়েরা কোথায় যায়? কেন? শ্বশুর বাড়ি। তুমিও শ্বশুর বাড়ি যাচ্ছ? রাইসা কিছু বলতে যাচ্ছিল, তখনই তানভীর বলল। আর একবার কিছু বললে একেবারে গাড়ি থেকে ফেলে দিব। রাইসা কিছু না বলে চুপচাপ বসে থাকে আর মনে মনে ভাবে, এই লোককে দিয়ে বিশ্বাস নেই, সত্যি সত্যি ফেলেও দিতে পারে। চৌধুরী বাড়ির সামনে এসে গাড়ি থামাই সুমন তানভীরের উদ্দেশ্যে বলল। আমরা চলে এসেছি। তারপর তানভীর গাড়ি থেকে নেমে তাকে নামাই, রাইসার হাত ধরে নিয়ে ভিতরে যায়। ভিতরে গিয়ে জোরে জোরে ওর মাকে ডাকতে থাকে। আম্মু, আম্মু, আম্মু কই তুমি? নিচে আসো। তানভীরের ডাকে সবাই নিচে চলে আসে। মীরা চৌধুরী, মিনা চৌধুরী, সুমনা সবাই চলে আসে। তারা নিচে এসে তানভীরের পাশে রাইসাকে বধূ বেশে দেখে অবাক হয়। মিনা চৌধুরী অবাক হয়ে বলল। তানভীর রাইসা এভাবে এখানে কেন? তানভীর মিনা চৌধুরীর উদ্দেশ্যে বলল। ছোট আম্মু, আমি রাইসাকে বিয়ে করেছি। কি বলছো তুমি এসব? হ্যাঁ আম্মু, আমি ঠিকই বলেছি। মীরা চোখের একটু রাগ নিয়ে বলল। পাগল হয়ে গেছো তুমি? বিয়েটা কি তোমার কাছে ছেলে খেলা মনে হয়? কাউকে কিছু না জানিয়ে হুট করে এসে বলছো বিয়ে করে ফেলেছে। আম্মু, আমি তোমাদেরকে জানাতাম, কিন্তু পরিস্থিতিটা তেমন ছিল না। কি এমন হয়েছিল যে তোমাকে এভাবে বিয়ে করতে হলো? সুমনের কাছে শুনো, আমি এখন অনেক টায়ার্ড, রুমে যাচ্ছি আমি। তারপর সবাই সুমনের দিকে তাকালো। সুমন শুরু থেকে সবটাই তাদেরকে বলল। সবাই এবার রাইসার দিকে তাকিয়ে দেখেও মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তারপর মীরা চৌধুরীর দিকে এগিয়ে গেল, রাইসার মাথায় হাত বুলিয়ে বলল। কান্না করো না মা, আমি জানি তোমার সাথে অনেক খারাপ হয়েছে, কিন্তু কি করবা, ভাগ্যে যা আছে তা তো হবে। হয়তো তানভীর তোমার ভাগ্যে ছিল। রাইসা কিছু না বলে চুপ করে থাকে। তখনই বাড়িতে সারিকা আর বিথি প্রবেশ করে। ওরা দুজনে এসে রাইসার পাশে দাঁড়ায়। প্রিয় বান্ধবীদের দেখে রাইসা ওদের জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দেয়। সারিকা আর বিথি ওকে সান্ত্বনা দেয়। রাতে ইকবাল চৌধুরী, ইসহাক চৌধুরী আর তুষার এসে সব শুনে অনেক অবাক হয়। ইকবাল চৌধুরী তানভীরকে ডেকে পাঠায়। তানভীর এসে বলল। আব্বু আসবো? ইকবাল চৌধুরী গম্ভীর স্বরে বলল। হ্যাঁ আসো। তানভীর ভিতরে যেয়ে বলল। বলো আব্বু, কেন ডেকেছো? ইকবাল চৌধুরী গম্ভীর গলায় বললেন। তুমি নাকি রাইসাকে তুলে নিয়ে এসেছো? হ্যাঁ। কেন? বিয়ে করা বউকে শ্বশুরবাড়ি রেখে আসবো নাকি? বিয়ে করার আগে একবারও বলার প্রয়োজন মনে করনি কেন? তোমার বিয়ের সময় কি আমাকে বলার প্রয়োজন মনে করেছিল? তখন তোমাকে আমি কোথায় পাবো যে বলবো? তুমি বলনি তাই আমিও বলিনি। শেষ শোধবোধ। ইকবাল চৌধুরী রাগী দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো, কিন্তু তানভীর তা ভ্রুক্ষেপ করে বলল। আর কিছু বলবে আব্বু? আমার বউ আবার একা বসে আছে, যেতে হবে। বেহায়া ছেলে, যাও এখান থেকে। তানভীর শীষ বাজাতে বাজাতে উপরে চলে গেল। বিথি রাইসাকে খাইয়ে তানভীরের রুমে রেখে গিয়েছে। রাইসা খাটের উপরে বসেছিল, তখনই তানভীর প্রবেশ করে। তানভীর গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে আর রাইসার এক হাত টান দিয়ে বুকের উপর ফেলে দেয়। তারপর রাইসাকে জড়িয়ে ধরে বলে। এখন আর কোনো কথা বলবো না, চুপচাপ ঘুমাবে। সকালে বাইরে অনেক চেঁচামেচি শুনে রাইসা আর তানভীর ঘুমিয়ে যায়। তারা দুজন বাইরে গিয়ে দেখে রাইসার বাবা, চাচা, মামা ওরা এসেছে। রাইসা ও বাবাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আদনান খানও তার মেয়েকে জড়িয়ে ধরে। আদনান খান বলল। তোকে আমি এক্ষুনি নিয়ে যাব মা, চিন্তা করিস না। আদনান খানের কথা শুনে বুকটা ধক করে ওঠে আর ভাবতে থাকে তার বাবা কি তাকে নিয়ে যেতে এসেছে। যতই যাই হোক, সে তো তানভীরকে ভালোবাসে। ও তানভীরের দিকে তাকায়, দেখে তানভীর ওর দিকে তাকিয়ে আছে। ইসহাক চৌধুরী বলে উঠল।
কোনো বসাবসি নই, আমি আমার মেয়েকে এক্ষুনি নিয়ে যাব। ইকবাল চৌধুরী আদনান খানের হাত ধরে নিয়ে সোফায় বসালো। এক গ্লাস পানি হাতে দিয়ে বলল, এটা খেয়ে নিন। আদনান খানও তা নিয়ে খেলো, কারণ তার সত্যিই এখন পানির দরকার ছিল। ইকবাল চৌধুরী বলতে লাগলো, প্রথমেই আমি দুঃখিত, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে ভুল করেছে, আমি জানি, তবে ওদের এখন বিয়ে হয়ে গেছে। আপনি কি চান নিজের মেয়ের সংসার নিজে ভাঙতে? ভাই, আমার ছেলেটা খারাপ না, হয়তো তখন কি করবে ভেবে পাচ্ছিল না। আপনার মেয়েটাকে অনেক ভালোবাসে, তাই এমনটা করে বিয়ে করেছে। আপনি যদি আমার ছেলেটাকে ক্ষমা করে ওদের বিয়েটা মেনে নিতেন, তাহলে অনেক খুশি হতাম। আপনাকে আমার জোর করব না, আপনার মেয়ে আপনার অবশ্যই অধিকার আছে। এখন আপনি যা বলবেন তাই হবে। আপনি যদি চান আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন। আদনান খান কতক্ষণ থম মেরে বসে থাকেন, তারপর অনেকক্ষণ ভেবে বললেন, আমার মেয়ে যা বলবে তাই হবে। আমার মেয়ে যদি এখানে থাকতে চায় তবে আমি মেনে নেব, আর যদি না থাকতে চায় তাহলে আমি এখান থেকে নিয়ে যাব। ইকবাল চৌধুরী রাইসার উদ্দেশ্যে বলল। তুমি কি চাও রায়শা, বলো। এবার সবাই রাইসার দিকে তাকিয়ে আছে। রাইসা সবার দিকে একবার তাকিয়ে তানভীরের দিকে তাকালো, দেখলো তানভীরও তার দিকে তাকিয়ে আছে। যেন তানভীরের চোখ বলে দিচ্ছে, তুমি থেকে যাও রাইসা, যেও না। রাইসা বলল, আমি থাকতে চাই। রাইসার কথা শুনে সবাই অনেক খুশি হলো। তানভীর একটু মুচকে হাসলো। তারপর আদনান খান বললেন, আমার মেয়ে যেহেতু চাইছে তাহলে এখানেই থাকবে। যেখানে আমার মেয়ে সুখ থাকবে আমি আমার মেয়েকে সেখানেই রাখতে চাই। তারপর আদনান খান উঠে দাঁড়িয়ে রাইসাকে জড়িয়ে ধরে বলল, তাহলে আমি যাই এখন, মা ভালো থাকিস। আজকের দিনটা থেকে যান। না ভাইজান, এখন তো আত্মীয় হয়ে গেলাম, পরে একদিন আসবো আপনার ভাবিকে নিয়ে। আচ্ছা, আবার আসবেন কিন্তু। তারপর আদনান খানরা সবাই চলে গেল। তারা যাওয়ার পর রাইসা তানভীরের রুমে চলে গেল। তানভীর রুমে এসে দেখে রাইসা রুমে নেই। ব্যালকনিতে গিয়ে দেখলো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তানভীর গিয়ে রাইসার পাশে দাঁড়ালো। রাইসা তানভীরকে দেখে বলল, আপনি কি আমায় ভালোবাসেন? কি মনে হয়? রাইসা বাইরের দিকে তাকিয়ে বলল, কিছু মনে হয় না। কেন মনে হয় না? আপনি না তন্নিকে ভালোবাসতেন? তানভীর অবাক হয়ে বলল, কে বলেছে তোমাকে? তন্নি বলেছে। কি বলেছে? বলেছে আপনারা দুইজন দুজনকে ভালোবাসেন, আমি যেন আপনাদের মাঝে না আসি। ওয়েট। তানভীর ফোন বের করে তন্নিকে কল দিল। স্পিকার বাড়িয়ে দিল। কয়েকবার রিং হওয়ার পরে তন্নি কল ধরলো। তানভীর বলল, হ্যালো তন্নি। কেমন আছো তানবীর ভাই? এই তো ভালোই, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তন্নি, একটা কথা বলো, আমরা কি কোনো রিলেশনে আছি? না তো, কেন? আমি কখনো বলেছি তোকে ভালোবাসি? না। আচ্ছা, বাই। তানভীর কল কেটে দিল। তারপর রাইসার দিকে তাকালো। রাইসা বলল, তন্নি একদিন আমাকে বলেছিল। তন্নি বলছিল বলেই কি তুমি আমাকে ইগনোর করতে? হ্যাঁ। তানভীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তন্নি বলল আর তুমি বিশ্বাস করে নিলে? একবার আমাকে জিজ্ঞেস করতে। রাইসা একটু অনুতপ্ত হয়ে বলল, সরি। ইটস ওকে। সবার বিয়ে হয়ে গেল, আপনি আমাকে কবে বিয়ে করবেন? দেখি। কিসের দেখা দেখি? আছি আপনার বাসায়, বলবেন আমার কথা। আজকে কেন, কয়েকদিন পরে বলি। আজকে যদি আপনি আমার কথা আপনার বাসায় না বলেন, তাহলে আপনার সাথেই আমার ব্রেকআপ, বলে দিলাম। এই রেগে যেও না প্লিজ, আমি আজই বলবো তোমার কথা বাসায়। মনে যেন থাকে। ওকে মায়ারানী, মনে থাকবে। লাভ ইউ টু জান। আচ্ছা, এখন রাখি তাহলে। আচ্ছা, আমি বিয়ে করতে চাই। খাবার খেতে বসেছিল সবাই। সুমনের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। মিনা চৌধুরী বলল, কি বললি তুই? আম্মু, আমি বিয়ে করতে চাই। ভালো কথা, তোর দুই ভাই করছে, সুমন করবে না? মেয়ে দেখা কি শুরু করব? না বড় আম্মু, আমার পছন্দ আছে। কাকে পছন্দ করিস তুই? ভাবির বান্ধবী সারিকাকে। মেয়েটা কিন্তু খারাপ না, মিনা, ভেবে দেখতে পারো। ভালো আছে। আজকে তোমরা ওদের বাসায় যেও প্লিজ। আজ ওই কেন? প্লিজ। মিনা চৌধুরী ইসহাক আর ইকবাল চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আপনারা কিছু বলেন। আমরা আর কি বলবো, তোমার যা ভালো মনে হয় করো। তাহলে আজকে আমরা সারিকাদের বাসায় যাব বিয়ের প্রস্তাব নিয়ে। আচ্ছা জিও। তোমাদের কি ভাগ্য, 3 বান্ধবী একসাথেই থাকতে পারবে সারা জীবন। রাইসা আর বিথিকে উদ্দেশ্য করে বলল সুমনা। বিথি রাইসার দিকে তাকিয়ে বলল, আসলে আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো দোস্ত। এই থেকে আনন্দের আর কিছুই নেই। হ্যাঁ। বিকালে সবাই সারিকাদের বাসায় গেল। সারিকার বাবা মা তো পুরাই অবাক তাদেরকে দেখে। তাদেরকে ড্রয়িং রুমে সোফায় বসতে দিল। মিনা চৌধুরী বলল,
আজকে আপনাদের কাছে একটা আবদার নিয়ে এসেছি আমরা। কি আবদার আপা? আমরা চাই আপনাদের মেয়েটাকে আমাদের ঘরের বউ বানাতে। বিতির বিয়েতে আমার ছেলে সুমনকে দেখেছেন নিশ্চয়ই। সুমনের জন্য আমার সারিকাকে নিতে চাই, প্লিজ। না করবেন না আপা? মিনা চৌধুরীর কথা শুনে সারিকার বাবা মা একটু ভেবে বলল, আমরা সারিকাকে জিজ্ঞেস করব, যদি সারিকা রাজি থাকে তাহলে আমরাও রাজি। তারপর সারিকাকে ডেকে আনলো। ওনারা তোমাকে ওনাদের ছেলে সুমনের জন্য তোমাকে বউ করতে চাই, তুমি কি রাজি? সারিকা নিচের দিকে তাকিয়ে চুপ করে থাকে। মীরা চৌধুরী বলল, বলো মা, তুমি কি রাজি? হ্যাঁ, আমি রাজি। আলহামদুলিল্লাহ বলে উঠল। তারপর ওদের বিয়ের তারিখ ঠিক করা হলো। যেহেতু তানভীর আর রাইসার অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে হয়েছে, তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওদের আবার বিয়ে দিবে। সুমন, সারিকা আর রাইসা তানভীরের একসাথে বিয়ে হবে। আজকে ওদের বিয়ে হয়েছে। সারিকা আর রাইসাকে বাসার ঘরে রেখে এসেছে। তানভীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাইসা নিচে এসে তানভীরকে সালাম করতে যায়। তানভীর তখনই সরে বলল, এই কি করছো? কেন সালাম করছি? রানীর স্থান থাকে রাজার বুকে, পায় না। তারপর গিয়ে রাইসাকে জড়িয়ে ধরলো আর বলল, ভালোবাসি বউ। আমিও ভালোবাসি আপনাকে। তানভীর রাইসাকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দেয়। আজকে তোমাকে অনেক ভালোবাসবো বলেই রাইসার কপালে একটা কিস করে। সুমন ঘরে ঢুকেই দেখে সারিকা ওয়াশরুম থেকে বের হচ্ছে। সুমনকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, অবশেষে আমাদের ভালোবাসাটাও পূর্ণতা এলো। আমি অনেক খুশি। আমিও অনেক খুশি জান। তারপর সুমন সারিকাকে বলল, বাসর ঘরে সবাই ঘোমটা দিয়ে বসে থাকে আর তুমি। শর্ত, আমিও তো ঢং করতে পারি না। সারিকার কথা শুনে সুমন হেসে দেয়। তারপর দুজন বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর সুমন সারিকাকে আপন করে নেয়। সমাপ্ত।